এবার দেখ, সো কি বাকি আছে, সিঙ্ক্রোনাস জেনারেটর দিয়ে, তাই না? ডিসি মেশিন কেন ইউজ করবো না বলে দিলাম, ইন্ডাকশান কি ইউজ করতে পারি, সেটা কোথায় করব, কতটুকু করব সেটুকু বলেছি। এবার যে সিঙ্ক্রোনাস জেনারেটর, তাহলে দেখ সিঙ্ক্রোনাস জেনারেটর প্রথম প্রবলেম কী দাঁড়িয়েছিল, এনএস ইজ ইকুয়াল টু 120f/p, ঠিক আছে? তাহলে আমার এখানে কি হচ্ছে, স্ট্যাটারের স্পিডটা আমার চেঞ্জ হচ্ছে, কেন? যদি আমার এখানে স্পিডটা চেঞ্জ হয়ে যাবে, কেন? ওয়াইন টারবাইনে এয়ার ফ্লো চেঞ্জ হলে আমার স্পিড চেঞ্জ হবে, স্পিড চেঞ্জ হলে কী হবে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো যেহেতু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে যাচ্ছে, এই জন্য আমরা ইন্ডাকশন জেনারেটর ইউজ করেছিলাম, যেটা কি ভেরিয়েবল স্পিডে কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি দেয়, ঠিক আছে? তাহলে এবার কী করবো আমি, এবার আমাকে এমন কোনো প্রিন্সিপাল কাজে লাগাতে হবে যাতে আমার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সিকে কিছু করে কনস্ট্যান্ট করতে হবে, দিয়ে আমাকে গ্রিডে ফেলতে হবে, ঠিক আছে? যেহেতু গ্রিডে আমাকে সাপোজ ধর যদি গ্রিড থাকে আমার কাছে, গ্রিডে আমি 230 ভোল্টে যদি গ্রিড হয়, তো ভোল্টেজ 230 ভোল্টে ধরলাম, 50 হার্জে ফেলতে হবে, ঠিক আছে? যে ভোল্টেজ দেবে সেটাতে ভোল্টেজ চেঞ্জ করার কোনো ম্যাটার করে না, কেন? আমি যদি ট্রান্সফর্মার ইউজ করি তাহলে ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, কোনো ব্যাপারই না, ঠিক আছে? কিন্তু আমাকে ফ্রিকোয়েন্সি করতে হবে কত, 50 হার্জ, বোঝা গেছে এটুকু? এবার আমি দেখ কী করে করছি সেটা বোঝা যাক। কী করে করবো আমি, প্রথম আমার আছে এখানে একটা সিঙ্ক্রোনাস মোটর, সরি সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর, ঠিক আছে? এবার কী করবো, এবার আমি ইউজ করবো ব্রিজ রেকটিফায়ার। কেন? আমি এই প্রিন্সিপালটা ইউজ করবো যে ফার্স্টে কী দেবো, এখানে যেটা আসছে না আমার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি এসি, কী করে করবো, এটাকে আমি কনভার্ট করবো হচ্ছে ডিসিতে, ঠিক আছে? এবার যে ডিসি হলো, এই ডিসিকে আমি কনভার্ট করবো কিসে, এসিতে। এবার যখন আমি ডিসি থেকে এসিতে কনভার্ট করবো ইনভার্টার দিয়ে, তখন কী হবে আমার, তখন আমি নিজের ইচ্ছা মতো ডিজারেবল ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো, তাই না? তাহলে এটা কী করবে, এটা করবে রেকটিফায়ার, এটা করবে কে, ইনভার্টার, তাই না? এবার আমাকে এই ইলেকট্রনিক স্কিমেটিকটা দেখতে হবে, ঠিক আছে? এবার দেখ এখানে আমি কি বলি, দেখবি সিলেবাসে আছে কি, পাওয়ার ইলেকট্রনিক্স। তোরা এতদিন কী বলছিস, ইলেকট্রনিক্স, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাওয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স? ডিফারেন্সটা হচ্ছে এখানে যে টারবাইনগুলো আছে না, সেই টারবাইনটা তুই ধরতে পারিস 1 মেগাওয়াট বা 2 মেগাওয়াটের হয়, ঠিক আছে? তাহলে এই 1 মেগাওয়াট পাওয়ার জেনারেট করছে, ঠিক আছে? তাহলে 1 মেগাওয়াট, বুঝতেছিস তো কত হাই লেভেলের পাওয়ার আছে এখানে? তাহলে 1 মেগাওয়াট পাওয়ারে আমি নর্মাল যদি একটা 5 ভোল্টের ডায়োড লাগাই, ও তো পুরো চলে যাবে, মানে দেখা যাবে না, তাই না? তাহলে আমাকে এমন কোনো ডিভাইস ইউজ করতে হবে যেটা কী হবে, পাওয়ার ইলেকট্রনিক্স মানে পাওয়ার ডিভাইস থাকবে, যেটা হাই পাওয়ারে কাজ করতে পারবে। ইলেকট্রনিক্স যেটা হাই পাওয়ারে কাজ করে তাকে কী বলা হয়, পাওয়ার ইলেকট্রনিক্স, ঠিক আছে? যেটা তোর সিলেবাসে নেই, এটা আমাদের সিলেবাসে আছে, ইঞ্জিনিয়ারিং কোর পার্ট এটা, ঠিক আছে? তো এবার পাওয়ার ইলেকট্রনিক্স সিলেবাসটা আমি দেখাচ্ছি, মানে কোর সিমেটিকটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? ড্র করে দিচ্ছি এবার। এবার দেখ তাহলে কী হবে, এখানে ব্রিজ রেকটিফায়ার ড্র করছি আমি, নর্মাল ব্রিজ রেকটিফায়ার, তোরা যেমন ব্রিজ রেকটিফায়ার পড়েছি তোদেরকে আমি, সেম ব্রিজ রেকটিফায়ার, কিন্তু এটা একটু আলাদা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি কী করে এটা সেম। কী করে সেম, তোরা দেখে মনে হচ্ছে দাদা এরকম তো ব্রিজ রেকটিফায়ার আমরা ড্র করিনি আগে, কী করেছে দেখ সেম। এইটা বাদ দিলে 2 ফেজ হয়ে যাবে, তাহলে কী করেছে দেখ, নর্মালি আমি ব্রিজ রেকটিফায়ার কী করে হয়, এটা থাকে, ঠিক আছে? এবার কী হয়, এরকম তো, তাই না? এবার দেখ আমি এইটাকে স্ট্রেচ করে, এই তারটাকে আমি স্ট্রেচ করে এখানে না লাগিয়ে আমি এরকম করে ড্র করতে পারি, এখানে ড্র করতে পারি, তাই না? তাহলে কী করলাম, আমি এই পোর্শনটাকে মুছে দিলাম, বোঝা গেছে, তাই না? এই যে দাগটা আসছে আমি এখান থেকে না দেখে আমি উপরে দিয়ে দিলাম, এবার এটা কি, এবারে এটাকে আমি এখানে ড্র করতে পারি, তাহলে কী হলো, এটা এই জায়গাটা মুছে গেল, ওকে? এবার দেখ এই দাগটাকে এই দিকে না দিয়ে এই দাগটা কী করলাম, আমি উপর দিয়ে টেনে দিলাম, ঠিক আছে? এবার এটা না বেঁকিয়ে আমি সোজা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটা এখানে না ড্র করে কী করলাম, আমি এখানে ড্র করে দিলাম, দেখ সেম, ঠিক আছে? তো আমরা যে ব্রিজ রেকটিফায়ার করি সেম ব্রিজ রেকটিফায়ার, এটা জাস্ট একটা 3 ফেজ। এবার কথা হচ্ছে কেন 3 ফেজ ইউজ করবো আমরা, সেটা একটু দেখা যাক। দেখ আমরা সিঙ্গেল ফেজ ইউজ করলেই তো হয়ে যাবে, 3 ফেজ কেন ইউজ করছি, আমাদের সিঙ্গেল ফেজের পাওয়ার কী হয়, V/I, ঠিক আছে? তো যেখানে পাওয়ারটা কম থাকে সেখানে সিঙ্গেল ফেজ ইউজ করি, হাই পাওয়ার কত আমার দেখ 3 ফেজ ইউজ করলে কত পাবো আমি, √3 × VI। তো আমি যদি 3 ফেজ সিস্টেম ইউজ করি তাহলে কী হচ্ছে, আমার পাওয়ারটা আমি বেশি পাবো, এই জন্য আমরা কি ইউজ করি, 3 ফেজ সিঙ্ক্রোনাস মোটর বা অল্টারনেটর, বোঝা গেছে? তাই জন্য 3 ফেজ ডিসি করতে হলো এটাকে রেকটিফায়ার দিয়ে। এবার আমার কী থাকবে এখানে, এটা হচ্ছে অল্টারনেটর, ঠিক আছে? এবার আমি কী করবো, এবার আমি এখানে দেবো হচ্ছে তোর
আর ইন্ডাক্টর দিয়ে দিলাম। এবারে কী হবে, এখানে একটা আমার ইনভার্টার থাকবে। ইনভার্টার কি, জাস্ট নাথিং বাট এ সেম থাকবে, ডায়োডের মতনই সেম দেখতে, বাট এগুলো ডায়োড না, আমি ঠিক করে বলে দিচ্ছি তোকে এগুলো কি। এবার এটা কোথায় যাবে, এটা চলে যাবে গ্রিডে। ঠিক আছে, এটা কি করবে, আমি এইগুলো হচ্ছে কি থাইরিস্টার, ঠিক আছে, এটা হচ্ছে থাইরিস্টার। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটাকে বলা কি এসসিআর। এসসিআর মানে কি হয়, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ঠিক আছে, সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। ঠিক আছে, বা বলা হয় কি থাইরিস্টার। এসসিআর ফুল ফর্ম কী হয়, থাইরিস্টারও বলে এগুলোকে। ঠিক আছে, এখনকার দিনে এখন এসসিআর না ইউজ করা হয় আইজিবিটি, মাথায় রাখবে এটা আইজিবিটি। ঠিক আছে, তো তোদেরকে ডায়োডের প্রিন্সিপাল দিয়ে রেকটিফায়ার তো বোঝানোর কোনো দরকার নেই, একই ব্যাপার রেকটিফায়ার তোরা জানিস। ইনভার্টার কী কাজ করবে, জাস্ট দেখ, যখন আমার এইখান দিয়ে মানে আমার এখানে পাওয়ারটা দরকার, কী করবে, এটাকে অন করবে। আমার এই যে সুইচগুলো আছে না, সুইচগুলো হচ্ছে কন্ট্রোলেবল সুইচ, মানে আমি যেমন চাইবো যখন চাইবো সেখানে অন করা যাবে। ঠিক আছে, সেটা কী বলে, ফায়ার করা। অন করা মানে কি বলা হয়, ফায়ার করা। তো এখানে ফায়ারিং অ্যাঙ্গেল মানে কত, ধর এটা আছে তো ডায়োড থাকলে এরকম হতো, তাই না। এবার আমি যদি সুইচটা এখানে না অন করে যদি আমি এখানে অন করি, তাহলে কেমন দেখতে হবে, এরকম দেখতে হবে। ঠিক আছে, এই পোর্শনটাকে বলে ফায়ারিং অ্যাঙ্গেল। ঠিক আছে, তো ফায়ারিং অ্যাঙ্গেল যদি চেঞ্জ করি, তাহলে আমার কন্ডাকশন পিরিয়ড চেঞ্জ হবে, তাই না। তাহলে আমি ইজিলি এখান থেকে ফ্রিকোয়েন্সিকে আমি কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, আর আমার যদি এইখান থেকে লাইন দরকার, তো কি এদিক দিয়ে যাবে। ঠিক আছে, আর কী করবে, এর যদি এদিক দিয়ে ইনকামিং করে, তো আউটগোয়িং কোন দিক দিয়ে যাবে, এইটা আর এটা দিয়ে যাবে। কেন, যদি দেখ থ্রি ফেজ সিস্টেম কেমন বুঝেছিলাম, থ্রি ফেজ সিস্টেমকে, সরি, অ্যাট এনি ইনস্ট্যান্ট কি তিনটে যোগফল 0 হয়, তাই না। তো এই দিক দিয়ে পিক গেলে কী হবে, বাকি দুটোতে মাইনাস মাইনাস করে সেম I/2 করে যাবে, তাই না। তো আমার যদি এদিক দিয়ে কারেন্টটা পাস করে, তাহলে কী করবে, এই দুটো দিয়ে ব্যাক করবে। এটা দিয়ে পাস করলে কী হবে, এটা দিয়ে পাস করলে কী হবে, এইটা আর এটা দিয়ে ব্যাক করবে, এটা দিয়ে করলে কী হবে, এইটা আর এটা দিয়ে ব্যাক করবে। ঠিক আছে, তো আলটিমেটলি ইনভার্টারের প্রিন্সিপাল তোদের নেই, তোদের দরকারও নেই এত গভীরে যাওয়ার কোনো কিছুতে। ঠিক আছে, তো জাস্ট স্কিমেটিকটা দেখে রাখ, তোদের এইটুকুই দরকার। এবার দেখ তাহলে কী হলো, এখানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ছিল, ডিসি করে দিলাম, কোনো ম্যাট্রিক করছে না। এবার ডিসি কী করলাম, ইনভার্টার লাগালাম, ইনভার্টার কী করলাম, এসি করে দিলাম। আর এখানে কী করলাম, ফায়ারিং অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি কী করতে পারি, আমি এখানে ফ্রিকোয়েন্সি 50 হার্জে কনস্ট্যান্ট রাখতে পারি। ঠিক আছে, তো যেই ফ্রিকোয়েন্সি 50 হার্জ হয়ে গেল, আমি কী করবো, এটাকে আমি গিটে দিয়ে দিলাম। বোঝা গেছে, আর যদি ভোল্টেজের ডিফারেন্স থাকে, তা কী করবো, এরপর একটা ট্রান্সফর্মার লাগিয়ে দেবো, তারপর আমি গিটে দিয়ে দেবো। বোঝা গেছে, তো এটা হচ্ছে টোটাল সিঙ্ক্রোনাস মেশিন দিয়ে করা, যে এখনকার দিনে বেশিরভাগ ইউজ করতে হচ্ছে, এটা ইউজ হচ্ছে। কেন, তার রিজনটা হচ্ছে ইন্ডাকশন জেনারেটর আমি কী দেখলাম, ওই যে স্পিডের যে ভেরিয়েশনটা আছে না, সেটা খুব কম, মানে খুব বড় ওয়াইড রেঞ্জের স্পিড নয় যে অনেকটা চেঞ্জেস হতে পারে। তার জন্য কি ইউজ করতে হচ্ছে আমাকে, সিঙ্ক্রোনাস মোটর ইউজ করছি। এখানে কি স্পিডের কোনো ম্যাটার করে না, যাই স্পিড থাকে কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, তারপর কী করলাম, ডিসি করে এসি করে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোকে আমি 2 মিনিট টাইম দিলাম, তোরা পুরো জিনিসটাকে একটু লিখে নে। ঠিক আছে।
সো আমি তোকে দেখালাম যে ইন্ডাকশন তোদেরকে দেখালাম যে সিঙ্ক্রোনাস জেনারেটর বা অল্টারনেটর দিয়ে আমি কি করে একটা ওয়াইন টারবাইন থেকে যে পাওয়ারটা এক্সট্রাক্ট করবো সেটাকে আমি গ্রিডের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, এবার দেখ তাহলে আমি কি করেছি, ডিসি মেশিন আমার পক্ষে পসিবল না ইউজ করা, ইন্ডাকশন জেনারেটর ইউজ করা পসিবল দেখালাম। বাট প্রবলেমটা কি বললাম, প্রবলেমটা হচ্ছে যে ইন্ডাকশন মোটর টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স থেকে যে পার্টিকুলারলি এই রিজনের মধ্যে আমাকে অপারেট করাতে হবে, তার জন্য কি হচ্ছে আমার স্পিডের ভেরিয়েশনটা আমি খুব বেশি মানে ইউজ করতে পারছি না। ঠিক আছে, সাপোজ এটা ক্রস করে গেলে তাহলে সেই স্পিডটা দিয়ে আর জেনারেশন করা পসিবল নয়, কেন এটা আনস্টেবল রিজনের মধ্যে পড়ছে। এইটুকু আমি তোদেরকে একটু বলেছি। ঠিক আছে, আগের দিন ক্লাসে এটা বলেছি। আর সিঙ্ক্রোনাস মেশিন দিয়ে আমি তোদেরকে অলরেডি বোঝালাম যে কী করে আমি ডিসি থেকে এসিতে কনভার্ট করে আবার সেটা আমি গ্রিডে ফেলতে পারি। ঠিক আছে, এবার দেখ আমি আরেকটা প্রসেস আমি অ্যাপ্লাই করতে পারি ইন্ডাকশন মোটরে, যাতে কি স্পিড ভ্যারিয়েশনটাকে আমি চেঞ্জ করতে পারি, মানে স্পিড ভ্যারিয়েশন যেটা হবে না সেটা লিমিটটাকে আমি বাড়াতে পারি। সেটা কী করে করবো সেটা এবার দেখ। আমি তোদেরকে বলেছি আমাকে আগের বার যে ইন্ডাকশন জেনারেটর পড়ালাম সেটা কী হয়, ইন্ডাকশন জেনারেটর দু টাইপের হয়। একটা কী হয়, একটা স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর, স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর, আর একটা কী হয় উন্ড রোটর ইন্ডাকশন মোটর। ঠিক আছে, আমি তোদেরকে যেগুলো পড়িয়েছি এতদিন ধরে সেগুলো হচ্ছে কি বলতো, স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। যা বলেছি ইন্ডাকশন মোটর নিয়ে সেটা হচ্ছে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। ঠিক আছে, যেখানে কি হয়, যার মধ্যে আমার কি থাকবে, নর্মালি তোর এটা হচ্ছে স্ট্যাটার থাকছে। ঠিক আছে, আর রোটরটা কী হবে, রোটরের মধ্যে নর্মালি কপারের বার থাকবে, যেগুলো কী থাকবে, কপারের বারগুলো শর্ট করা থাকবে, এগুলো আমি পড়েছিলাম। ঠিক আছে, কিন্তু উন্ড রোটর যেটা আছে না, উন্ড রোটর ইন্ডাকশন মোটর, সেটা একটু আলাদা। কি আলাদা, শুধুমাত্র বলতে পারিস যে উন্ড রোটরের পোর্শনটা আলাদা। কি আলাদা আছে দেখ, উন্ড রোটরের পোর্শনটাতে কি থাকে, আমার যে আলটিমেট রোটরটা থাকে না, সেই রোটরের এন্ডে আমার এখানে আলটিমেটলি কী থাকে, এখান দিয়ে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করা থাকে। ঠিক আছে, কী দিয়ে, ব্রাশটা কানেক্টেড করা থাকবে, ব্রাশ কানেক্টেড করে কি থাকবে, এক্সট্রা এখান থেকে রেজিস্ট্যান্স অ্যাড করা থাকে। ঠিক আছে, ব্রাশ দিয়ে, বোঝা গেল? তো আমি কি বললাম তোদেরকে, যে এই যে ব্রাশটা রেজিস্ট্যান্সটা অ্যাড করা থাকবে, এর কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। মেনলি কী হয়, এটা দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারি আমরা। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সগুলোতে। এবার আমি তোদেরকে এই উন্ড রোটর ইন্ডাকশন মোটর কেন তোকে বোঝাচ্ছি তার রিজনটা দেখ। তোদেরকে আমি আগের ক্লাসে পড়েছিলাম যে ইন্ডাকশন মোটরের টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক বা টর্ক স্পিড কেমন ছিল, এদিকে দিচ্ছিলাম আমি স্পিড, এদিকে দিচ্ছিলাম আমি নেগেটিভ টর্ক। ওকে, দিয়ে কেমন ছিল, এটা এরকম আমার এসেছিল। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা যখন আমার সব নর্মাল প্যারামিটার কনস্ট্যান্ট আছে, শুধুমাত্র কী করছি, আমি স্পিডটাকে ইনক্রিজ করছি, দিয়ে আমি টর্কটা মেজার করছি। ঠিক আছে, কিন্তু আমি যদি এই রোটর রেজিস্ট্যান্স যেটা আছে, আমি যে রোটর রেজিস্ট্যান্সকে যদি কন্ট্রোল করতে পারি কোনোভাবে, মানে কী করবো, ধর রোটর রেজিস্ট্যান্সকে আমি এক্সট্রা অ্যাড আপ করলাম, এখানে যেহেতু ব্রাশ যে রেজিস্ট্যান্স আছে, তো আমি অবভিয়াসলি এই রেজিস্ট্যান্সগুলো কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে আমি অ্যাড করতে পারি, কমাতে পারি, বাড়াতে পারি। তাহলে দেখ কী করা যায়, এই রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করে এই কার্ভটাকে আমি চেঞ্জ করতে পারি। আলটিমেটলি এই কার্ভটা, এটা একটু এর ম্যাক্সিমাম টর্কটা সেম থাকবে, মানে এই ইন্ডাকশন জেনারেটর দিয়ে যে টর্কটা ম্যাক্সিমাম ক্রিয়েট হতে পারে সেটা সেম থাকবে, সেটা চেঞ্জ হবে না। কিন্তু আমি যদি ওটার রেজিস্ট্যান্সকে যদি বাড়াই তাহলে কী হবে, তাহলে আমার এই যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা চেঞ্জ হয়। ঠিক আছে, আর সবচেয়ে স্লো কি, যদি আমি যদি কমাই তাহলে কী হবে, কমালে বাড়বে। বোঝা গেল? তাহলে আমি দেখতে পাচ্ছি কি, এগুলো কি, এটা ধরো R1, এটা ধরো R2, এটা ধরো R3, R4, তাহলে কি R1, R2, R4কে যদি চেঞ্জ করি তাহলে কী হচ্ছে, আলটিমেটলি দেখ আমি কী করছি, আমি রিজন অফ অপারেশনের যে স্টেবিলিটি যে রিজনটা ছিল সেটা কী করতে পারি, আমি চেঞ্জ করতে পারি। বোঝা গেল? যেটা আগেরটা কী ছিল, আগেরটা একটা ফিক্স ছিল, এই পরিমাণ ফিক্স ছিল, সেটাকে আমি এর মধ্যেই করতে পারছিলাম, আর কিছু করতে পারছিলাম না। কিন্তু আমি রেজিস্ট্যান্সটা কমাই বা বাড়াই তাহলে কী হচ্ছে দেখ, তাহলে আমার এই রিজিয়নটা কী হচ্ছে, বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। তাহলে এই স্টেবিলিটি অপারেশনটা কি আমার অনেকটা ভার্জ করতে পারি, মানে আমি বাড়াতে পারি, যদি রেজিস্ট্যান্সকে বাড়িয়ে দিই, মানে রেজিস্ট্যান্স যদি কমিয়ে দিই তাহলে কি আমার অপারেশনটা কি বেড়ে যাবে। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, তো এটা হচ্ছে ইন্ডাকশন মোটর। যদি উন্ড রোটর ইন্ডাকশন মোটর যদি আমি ইউজ করি, সেখানে কি করতে হবে, আমি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সকে আমি কন্ট্রোল করতে পারি। আর টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সকে যদি কন্ট্রোল করা যায় তাহলে কী হবে, তাহলে আমার স্টেবিলিটির পোর্শনটা, মানে যেটুকু এরিয়াতে কাজ করতে পারি সেটা কী হবে, বেড়ে যাবে। বোঝা গেছে? এবার দেখ, কিন্তু এর একটা ড্রব্যাক আছে। কি ড্রব্যাক আছে সেটা দেখা যাক। দেখ
তো তোর মনে আছে আমি আগের ক্লাসে পড়েছিলাম যেটা ইন্ডাকশন মোটরের সার্কিট ডায়াগ্রাম যেটা ছিল আর কি, এটা তো পড়েছিলাম, ঠিক আছে। এটা কি ছিল, এটা ছিল আর টু ড্যাশ, আর এটা ছিল আর টু ইন্টু ওয়ান মাইনাস এস ডিভাইড বাই এস, এটুকু ছিল, ঠিক আছে। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমার ওই রোটরের যে রেজিস্ট্যান্সটা আগে শো করছিল স্কুয়েল কেজের জন্য, আর এটা হচ্ছে রোটরের মধ্যে যে কপারের বারগুলো আছে তার রেজিস্ট্যান্স, ঠিক আছে। দেখ, যখনই আমি এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্সকে অ্যাড আপ করলাম তখন কী হবে বলতো, তখন এখানে একটা এক্সট্রা রেজিস্ট্যান্স চলে এলো, ঠিক আছে। তাহলে কী হলো, এই রেজিস্ট্যান্সটা আমার ভেরিয়েবল, এটা কি এক্সটার্নাল আমি অ্যাটাচ করছি তোর ইয়ের সাথে, তাই না? এটা কি ফিজিক্যাল রেজিস্ট্যান্স যেটাকে আমি এক্সটার্নাল এর সাথে অ্যাটাচ করছি, তাই নয় কি? এবার দেখ, আমার এর মধ্যে যে যদি কখন কারেন্ট ফ্লো করছিল তাহলে কী হচ্ছিল, আমার এটা ছিল আমার শ্যাফট পাওয়ার, ঠিক আছে। তো মেন পাওয়ারটা কী হচ্ছিল, মেন পাওয়ার ছিল আই টু স্কোয়ার ইন্টু আর টু ইন্টু ওয়ান মাইনাস এস ডিভাইড বাই এস, এটা ছিল আমার শ্যাফট পাওয়ার পিএসএইচ, ঠিক আছে। কিন্তু যে আমি এখানে একটা ব্রাশ দিয়ে আমি এখানে কী করলাম, এক্সট্রা রেজিস্ট্যান্সকে অ্যাড করলাম, ঠিক আছে, তখন কী হবে, তখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা পাওয়ার জেনারেট করবে, তাই না? সেটা কী হবে, সেটা যদি আমি এখানে আর এক্স ধরি তাহলে কী হবে, সেটা আই টু ইন্টু আর এক্স, এই পাওয়ারটাকে এক্সে জেনারেট করছে, তাই না? তাহলে আমি এইটাকে তো আলাদা করে কী করছি, আমার রোটর থেকে মানে আমার যেখানে তোর স্ট্যাটার ছিল সেটা দিয়ে আমি পাস করে দিচ্ছি, তাই না? বাট এটাকে কোথায় দেবো আমি, এটাকে তো এক্সট্রা লাগছে না, সেটা কী করে করবো দেখ এবার, বোঝা গেছে আগে এইটুকু। তো আমি জাস্ট এই পোর্শনটুকু মুছে দিচ্ছি, দিয়ে গ্রিডের কানেকশন তোদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মোটরটা গেলে স্পেশাল টাইপ মোটর, ইন্ডাকশন মোটর, এখানে ডবল আউটপুট মানে দুটো আউটপুট পাওয়া যায় এর থেকে, ঠিক আছে। তো কী হবে, এখানে আমার নর্মালি একটা মোটর আছে যার থেকে আমি আউটপুটটা কোথায় পাঠাবো, গ্রিডের মধ্যে পাঠিয়ে দিলাম, এই গ্রিড আছে তো আমি গ্রিডের মধ্যে আউটপুটটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে, আউটপুট পাঠিয়ে দিলাম গ্রিডের উপরে, ঠিক আছে। এবার এখান থেকে কি এক্সট্রা যে রোড রেজিস্ট্যান্স লাগাচ্ছি তার জন্য একটা আউটপুট পাবো, সে আউটপুটটা কী করবো, এখানে একটা আমার ডিসি ব্লক থাকবে যে কী করবে, এই পার্টটাকে ডিসি কনভার্ট করবে, ঠিক আছে। তারপর কী করবে, তারপর একটা এসি পার্ট থাকবে যেটা আমি আগের সিঙ্কোনাস দিয়ে সিঙ্কোনাস মেশিনে দেখালাম তোকে। তারপর কী হবে, তারপর এটা ডাইরেক্টলি এখান থেকে গ্রিডে পাঠিয়ে দেবে, ঠিক আছে। এবার প্রিন্সিপালটা দেখ, নর্মালি যখন আমার সিম্পল অপারেশন হচ্ছে, ধর কোনো স্পিডের ভেরিয়েশন খুব বেশি নেই, তখন কী হচ্ছে, তখন আমার এখানে এক্সট্রা কোনো রেজিস্ট্যান্সও নেই, রেজিস্ট্যান্স না দিলে কি এর মধ্যে দিয়ে পাওয়ার যাচ্ছে, ঠিক আছে। এবার যখন স্পিডের ভেরিয়েশন, স্পিড ধর বেড়ে গেল, অনেকটা স্পিড বেড়ে গেল, তাহলে কী হচ্ছে, আলটিমেটলি স্পিড বেড়ে গেল। তো স্পিড বাড়লে কী হবে, আমার এখানে যে মানে স্টেবল অপারেশন রিজনের থেকে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে, তাই না? তাই আমি কী করলাম, এক্সট্রা রেজিস্ট্যান্সকে আমি লাগালাম, যে আমি এক্সট্রা রেজিস্ট্যান্সে লাগালাম তাহলে কী হবে, এই এক্সট্রা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এই পরিমাণে কি পাওয়ার জেনারেট করবে। তো সেই পাওয়ারটা কী হবে, সেই পাওয়ারটা কী করবো, আমি ডিসিতে কনভার্ট করলাম, যে আমি এসিতে কনভার্ট করলাম, দেখি গেলো এখান দিয়ে আমি পাস করলাম। তাহলে কি বলছি, এই পোর্শনটা কী হবে, শুধুমাত্র কোনটা, যে এক্সট্রা যে পাওয়ারটাই পাচ্ছি সেটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে, ঠিক আছে। বাট মেন যে ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করবো বলে শ্যাফট পাই, সেটা কোন দিক দিয়ে যাবে, সেটা ডাইরেক্টলি এখান দিয়ে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আর একটা টাইপ যেটা দিয়ে কী করতে হবে, আমরা ইন্ডাকশন জেনারেটর ইউজ করব, বাট অনেক ওয়াইড স্পিড রেঞ্জে আমি এটাকে কাজ করতে পারবো, যেটা আমার একটা ইন্ডাকশন জেনারেটরের ড্রব্যাক ছিল, বোঝা গেল। তো এটা টোটালটা হচ্ছে তোর ওয়াইন্ড এনার্জি, ঠিক আছে, ওয়াইন্ড এনার্জি হারভেস্টিং, যেটা হচ্ছে আমি পড়ালাম, আগের দিন হয়েছিল আজকে হয়ে গেল, ঠিক আছে। এরপরে আমি টপিক স্টার্ট করতে চলেছি জিওথার্মাল এনার্জি, ঠিক আছে। সো তোকে আমি 2 মিনিট টাইম দিলাম, পুরো জিনিসটাকে তোরা একবার লিখে নে, ওকে।
সো তাহলে আমাদের ওয়াইন্ড টারবাইন দিয়ে যা যা ছিল সব করে দিলাম, আগের দিনে পড়েছিলাম, আজকে আমি পড়ে দিলাম। বাকি যে এক্সট্রা সিঙ্ক্রোনাস জেনারেটর আর ইন্ডাকশন জেনারেটরে ওয়াইড স্পিডে যাতে করতে পারি, স্পিড ভ্যারাইটিতে, সেটা আমি তোকে পড়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের কী কী হলো, সোলার এনার্জি হয়ে গেল আর ওয়াইন্ড এনার্জি হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমাদের আসছে কি জিও থার্মাল এনার্জি। ঠিক আছে, তো জিও থার্মাল এনার্জি মানে কি, আলটিমেটলি আর্থের মধ্যে যে থার্মাল পাওয়ারটা আছে সেটাকে ইউজ করে আমরা কী করব, আমরা ইলেকট্রিসিটিতে জেনারেট করব। ঠিক আছে, বা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করব। ঠিক আছে, সো আমরা সবাই জানি যে নর্মালি আর্থ কীভাবে তৈরি হয়েছে বা সামথিং। তো আমরা দেখ এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আর্থের কনস্ট্রাকশন। আর্থের কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে কী আছে, ভিতরে প্রথমে আছে ইনার কোর। ঠিক আছে, তারপর আছে কি আউটার কোর, তারপর আছে কি সারফেস মেন্টাল। ঠিক আছে, তারপর হচ্ছে তো আর্থের নর্মাল যে সারফেসটা আছে অ্যাটমসফিয়ার। ওকে, সো ইনার যে কোরটা আছে না সেটা হচ্ছে সলিড, একদম সলিড ইনার কোরটা। ঠিক আছে, আর আউটার কোর, ইনার কোরের পরে যেটা সেটা হচ্ছে লিকুইড। লিকুইডে কী আছে, লিকুইডে আছে এখানে ম্যাগমা। ঠিক আছে, তারপরে যেটা আছে, তারপরে আছে তোর সারফেস মেন্টাল যেটা আছে, সেখানকার টেম্পারেচার অনেক বেশি পরিমাণে হাই হয়। ঠিক আছে, তারপর তো আর্থের যে সারফেস যেটা আছে সে আর্থের সারফেসটা আছে। ঠিক আছে, তো এইভাবে নর্মালি এটা হচ্ছে আর্থের নর্মাল স্ট্রাকচার। ঠিক আছে, সো এর পরের ছবিটা তোমরা দেখতে পাচ্ছি কি, এখানে দেখ নর্মালি যে আমাদের টেকটনিক প্লেট যেগুলো আছে না, তো টেকটনিক প্লেটগুলো ওই আলটিমেটলি ম্যাগমা যেটা আছে, ম্যাগমা লাভা, সেটার উপরে কি ঘুরে বেড়ায়। ঠিক আছে, সো এখানে খুব স্লো মুভমেন্ট হয়, টেকটনিক প্লেটের মুভমেন্টটা প্রচণ্ড স্লো পরিমাণে হয়। ঠিক আছে, তো দেখ আমাদেরকে নর্মালি কী করতে হবে, নর্মালি আমাদেরকে মানে জিওথার্মাল যে এনার্জিটা আছে সেই জিওথার্মাল এনার্জিকে আমাকে ইউজ করে আমাকে ইলেকট্রিসিটি জেনারেট করতে হবে, তাই না? তো ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য কী করতে হবে, আমাকে এই ওয়াটারকে স্টিমে কনভার্ট করতে হবে। তার জন্য কী দরকার, জিওথার্মাল এনার্জিটা দরকার, বা আলটিমেটলি যে লাভাটা আছে আর্থের কোরে, সেই লাভাটার যে থার্মাল পাওয়ারটা আছে সেটাকে আমরা ইউজ করে আমরা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতে চাই। তাহলে এটা নর্মালি পসিবল, যে এই যে ছবিটা আগে আমি দেখিয়েছিলাম একটু তোদেরকে, সেখানে কী দেখাছিলাম যে আমি যদি আর্থের সারফেসে আমি ডিগ করি বা গর্ত করি, তাহলে অবভিয়াসলি থিওরিটিক্যালটা পসিবল যে আমি গর্ত করলে একটা টাইমে গিয়ে আমি টেম্পারেচারটা এতটাই বেশি পাবো যে ওখানে যদি জল বা ওখানে তো ওয়াটার রিজার্ভার তো আছে না আর্থে, সো সেই জলটাকে যদি তুলি তাহলে কী হবে, সেটা আমাদের স্টিমে পরিবর্তন হবে, তাই না? কিন্তু এটা থিওরিটিক্যালি ফিজিবল হলেও এটা ইলেকট্রিক্যালি ফিজিবল না। কেন? দেখ অতটা পরিমাণে যদি গর্ত করতে হয় সেখানে যে পরিমাণে আমাকে টাকা ইনভেস্ট করতে হবে সেটা পসিবল না। মানে জাস্ট আর কি বলতে পারি যে ফিনান্সিয়ালি নট ফিজিবল, মানে যে টাকাটা আমি পাবো ইলেকট্রিসিটিটাকে সেল করে সেই টাকাটা পর্যন্ত উঠবে না, যে ডিগ করতে আমার যে খরচাটা হবে। বুঝে গেছে? তো আমার পক্ষে পসিবল না যে কোনো জায়গাতে আমি ডিগ করলাম, গর্ত করে ওখান থেকে কী বার করা, ওখান থেকে আমাকে আলটিমেটলি স্টিম বার করা, সেটা আমার পসিবল না। ঠিক আছে, তো আমাকে কী করতে হবে, আমাকে যেগুলো ন্যাচারাল হটস্পট আছে না সেগুলোকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখ কোথায় কোথায় ন্যাচারাল হটস্পট থাকে। ন্যাচারাল হটস্পট অবভিয়াসলি থাকবে হচ্ছে যখন তোর টেকটনিক প্লেট যেখানে জয়েন্ট হয় না সেই পজিশনে কী থাকবে, ন্যাচারাল হটস্পট থাকবে। যেমন তুই বলতে পারিস যে আমাদের যে ইন্ডিয়া, সেটা কী আছে, ইন্ডিয়ান তো টেকটনিক প্লেটে আছে, আর একটা কি আছে চাইনিজ টেকটনিক প্লেট। এই ইন্ডিয়ান আর চাইনিজ টেকটনিক প্লেট পাশাপাশি ধাক্কা লেগে কী হলো, ওখানে হিমালয় তৈরি হলো। তো অবভিয়াসলি হিমালয়ে কী থাকবে, হিমালয় আমার ন্যাচারাল হটস্পট থাকবে, তাই না? সো এখানে দেখতে পাচ্ছি, দেখ এখানে এই যে মিড আটলান্টিক যে রেঞ্জটা আছে, মিড আটলান্টিক সাগর, তো আটলান্টিক সাগরের মাঝখানে দেখ দুটো টেকটনিক প্লেটের মাঝখানে এখানে কি আছে, হটস্পট আছে। আর টেকটনিক প্লেটের মাঝখানে কী হয় বলতো, ওই জায়গাটাতে হটস্পট কেন থাকে, টেকটনিক প্লেটের মাঝখানে আমার আলটিমেটলি সারফেস এরিয়া, আর্থের সারফেস এরিয়া থেকে লাভার ডিস্টেন্সটা অনেক কম হয়। যেহেতু লাভার ডিস্টেন্সটা অনেক কম হয়, তা কী হচ্ছে, ওই এরিয়ার টেম্পারেচারটা অনেক বেশি পরিমাণে হয়। তার জন্য কী হচ্ছে, ওখানেকার যে জলটা থাকে সেই জলটা বা স্ট্রিম বলে সেটা কী হয়, আলটিমেটলি প্রচণ্ড পরিমাণে গরম হয়। ঠিক আছে, তো এগুলোকে ন্যাচারাল গিজার যেগুলো তৈরি হয় আর কি। ঠিক আছে, তো আমি এইভাবে বলতে পারি যে আগে আমাকে কী করতে হবে, আগে আমাকে হটস্পট খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তাহলে হটস্পট কীভাবে খুঁজে বার করবো, হটস্পট খুঁজে বার করতে গেলে আমাকে জানতে হবে যে টেকটনিক প্লেট কোথায় কোথায় আছে। তো এবার ছবিটাতে দেখ, এটা হচ্ছে দেখ এখানে আমি দেখতে পাচ্ছি কি টেকটনিক প্লেটটা দেখা যাচ্ছে। দেখ এখানে সবচেয়ে কমন যে টেকটনিক প্লেট সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমার দেখ এই যে আটলান্টিক সাগরের যে মাঝ বরাবর যেটা আছে, এই নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা আর আফ্রিকার মাঝখান দিয়ে যে প্লেটটা চলে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছিস তো একবার অনেক কটা প্লেটের যে কম্বিনেশন আছে আইসল্যান্ডের সাইড দিয়ে। তো এটা হচ্ছে সবচেয়ে কমন হটস্পট। ঠিক আছে, এবার দেখ এটা কার সাইড দিয়ে গেছে, আইসল্যান্ডের সাইড দিয়ে গেছে। ঠিক আছে, তো এই যে জিনিসটা আছে, তো এইভাবে থেকে যে টেকটনিক প্লেটের যে জয়েন্টগুলো আছে সেগুলো প্রত্যেকটা একটা কী আছে, একটা নিজেদের মধ্যে হটস্পট। ঠিক আছে, এবার দেখ এখানে ইন্ডিয়া আর ইউরেশিয়ান প্লেট যেটা চাইনিজ প্লেট, সের মাঝেও একটা কিছু হটস্পট আছে। এবার দেখ এখানে দেখতে পাচ্ছি কি আমরা এই ছবিটাতে নর্মালি টেকটনিক প্লেট যেখানে যেখানে থাকবে মানে জয়েন্ট থাকবে সেখানে সেখানে হটস্পট থাকবে। বাট
এর মানে দেখ, তোরা ভালো করে জানিস যে ভূমিকম্প যেখানে কোথায় হবে, যেখানে টেকটনিক প্লেটে জয়েন্ট হবে, ঠিক আছে। কিন্তু টেকটনিক প্লেটের জয়েন্ট ছাড়া কি অন্য কোথাও ভূমিকম্প হয় না? অন্য কোথাও কিন্তু ভূমিকম্প হয়। সেগুলো কি? সেগুলো হচ্ছে তোর আর্থের লোকাল ফল্টের জন্য হয়। মানে কি, আর্থের টেকটনিক প্লেটের জয়েন্ট ছাড়া ছোটো ছোটো টেকটনিক প্লেট অনেক জায়গায় আছে, ঠিক আছে। সেই জায়গাগুলোতে কী হয়, আলটিমেটলি ভূমিকম্পগুলো হয়। বড় বড় টেকটনিক প্লেট বাদ দিলেও আমাদের আর্থে তোরা 7খানা টেকটনিক প্লেট আছে বড়, আর ছোটো ছোটো অনেক টেকটনিক প্লেট আছে, ঠিক আছে। তো সেই জায়গাতেও কী আছে, ছোটো ছোটো টেকটনিক প্লেট যেখানে জয়েন্ট হবে সেখানেও কিন্তু হটস্পট তৈরি হবে। সো দেখ, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখ পুরো হটস্পটগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখ যেগুলো কালারিং করা আছে সেগুলো হচ্ছে তো হটস্পট এরিয়া। ওকে, ইন্ডিয়ার মধ্যেও অনেক হটস্পট এরিয়া আছে, সেটা আমি নেক্সট ছবিতে তোদেরকে দেখাচ্ছি। তাহলে এই যে হটস্পট এরিয়াগুলো আছে, তাহলে সেখানে কী হবে, সেখানে আমাদের ন্যাচারাল গিজার তৈরি হবে। ন্যাচারাল গিজার কী করে তৈরি হবে সেটা আমি থিওরিটিক্যাল যখন পড়াবো বোর্ডে, তখন তোদেরকে আমি দেখাবো যে কী করে তৈরি হচ্ছে, তো ইজিলি বুঝতে পারবি। আলটিমেটলি ন্যাচারাল গিজারে কী হয়, ন্যাচারাল গিজারে হয় যে মাটির নিচ থেকে ন্যাচারালি ওখান থেকে কী হয়, ওখান থেকে স্টিম বেরিয়ে আসে, সুপারহিটেড স্টিম অর স্যাচুরেটেড স্টিম অর হট ওয়াটার বেরিয়ে আসে, ঠিক আছে। ইন্ডিয়ার মধ্যেও কোথায় আছে, পুগা ভ্যালি বলে একটা জায়গা আছে, সেখানেও কিন্তু আমরা কী পাই, হট ওয়াটার পাই, ঠিক আছে। তো ইন্ডিয়ার মধ্যে অনেক জায়গা আছে, ইভেন তোর পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় আছে, পশ্চিমবঙ্গের মধ্যে রাজগীর বলতে পারিস বা বক্রেশ্বর, ঠিক আছে। তো বক্রেশ্বরেও কিন্তু আমাদের ন্যাচারাল গিজার আছে, মানে কি ওটা একটা হটস্পটের মধ্যে পড়ে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরটা হচ্ছে একটা হটস্পটের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এবার ছবিটা দেখ, এটা দেখতে পাচ্ছি কি, এটা হচ্ছে ন্যাচারাল গিজার, ঠিক আছে। এই ন্যাচারাল গিজার কী দেখতে পাচ্ছি, যে আলটিমেটলি মাটি থেকে কি হচ্ছে, আমরা এখান থেকে স্যাচুরেটেড স্টিম আমার এখান থেকে বেরোচ্ছে, ঠিক আছে। এবার দেখ, এই ছবিটা হচ্ছে কি, এই ছবিটা হচ্ছে তোর ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে, ঠিক আছে। তো এখানেও কী আছে, এখানে হট ওয়াটার বেরোচ্ছে, হট ওয়াটার থেকে কি আলটিমেটলি স্টিমটা উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে। এই ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক কোথায় আছে, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক আছে আমাদের ইউএসএতে। ওকে, নেক্সট ছবিটাও তাই। এই ছবি তুমি কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তোর ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে তোর উপরের ভিউ থেকে, উপর থেকে ভিউটা নেওয়া হচ্ছে, সাইড থেকে নেওয়া হচ্ছে ডাইরেক্টলি, এটা উপর থেকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। দেখ খুব সুন্দর একটা জায়গা। ওকে, তাহলে দেখ আমাদের ইন্ডিয়াতে তোর অ্যাক্টিভ ভলক্যানো কোথায় আছে, আমাদের ইন্ডিয়াতে অ্যাক্টিভ ভলক্যানো আছে আন্দামান নিকোবর দ্বীপের ওখানে ব্যারেন আইল্যান্ডে, ঠিক আছে। এবার দেখ, আলটিমেটলি এই যে ভলক্যানো যেটা আছে না, ভলক্যানোটা কি, ভলক্যানো তো সেম না, লাভাটা মাটির তল থেকে উঠে আসে, তো সেখানেও কি, সেখানেও কিন্তু আমার অনেক ন্যাচারাল গিজার দেখা যায়, ঠিক আছে। এই যে ফটো দেখা যাচ্ছে এখানে কি, এটা হচ্ছে আমাদের ব্যারেল আইল্যান্ড, ঠিক আছে। তো এখানে দেখ অ্যাক্টিভ ভলক্যানো ইরাপশন হচ্ছে নর্মালি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যারেল আইল্যান্ড। এবার দেখ ইন্ডিয়াতে কোথায় কোথায় হটস্পট আছে সেটা এখানে দেখা যাচ্ছে। বাদিকের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই বাদিকের ছবিটা দেখ হটস্পটের এরিয়াগুলো আছে, ঠিক আছে। সেখানে দেখ লাদাখের ওখানে রেড জোন আছে, রেড জোন বলতে কি, ওইখানে আমাদের হটস্পটটা অনেক বেশি পরিমাণে আছে, মানে ওখানকার ওয়াটার টেম্পারেচার ধরতে পারি প্রায় 90 ডিগ্রি ক্রস করে যায়, ঠিক আছে। তো এখানে দেখ নর্মদা, তাপ্তি বা সোন নদীর যে ব্যাঙ্কটা আছে, সেই ব্যাঙ্কেও কিন্তু হটস্পট আছে, ঠিক আছে, যেটাকে সোনাটা বলে। কেন, সোন, নর্মদা, তাপ্তি, তাই সোনাটা বলে, ঠিক আছে। তো এখানে আছে ইভেন পশ্চিমবঙ্গের ওয়েস্ট পার্টটাতেও আছে, যেমন বললাম বক্রেশ্বর বললাম বা রাজগীর বললাম, সেখানে সেখানে আছে, ঠিক আছে। আবার আরাবল্লী পর্বত যেটা আছে, আরাবল্লী পর্বতে ওখানে হটস্পট আছে। তো এই জায়গায় ইন্ডিয়ার মধ্যে অনেক পরিমাণে হটস্পট আছে। ইন্ডিয়াতে প্রথম যে থার্মাল পাওয়ার জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টটা তৈরি হচ্ছে, সেটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে তোর আমাদের গুজরাটে। ওকে, এই ছবি দেখ, এখানে যে বললাম না যে লাদাখে, তো আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে ভালো হটস্পট কোথায় বলবো আমি, অবভিয়াসলি সেটা হিমালয় হবে। কেন, ওখানে তো রোড টেকটনিক এক্সপ্রেস জয়েন হয়েছে না। তো হিমালয়ের ওখানে লাদাখে আমরা কি দেখতে পাই, লাদাখে নর্মাল একটা হটস্পট, ওখানে প্রচুর পরিমাণে গিজার দেখতে পাওয়া যায়। কেন, এই দেখ, এই যে ছবিটা দেখতে পাচ্ছি না, এই ছবিটাতে এটাকে বলে কি পুগা ভ্যালি, ঠিক আছে। এই পুগা ভ্যালিতে এইটুকু এরিয়াতে, জাস্ট এই পুগা ভ্যালিতে 21খানা ওয়াটার গিজার আছে। তো এই 21খানা ওয়াটার গিজার থেকে কি করে আমরা আলটিমেটলি হটস্পটটাকে খুঁজবো, সেটা আমি তোকে এর পরের যে ভিডিওটা আমি ক্লাস শুরু করবো, মানে বোর্ডে করাবো, সেই বোর্ডে তোকে দেখাচ্ছি যে কী করে এই আলটিমেটলি গিজারকে খুঁড়ে দিলে তো ওখানে হটস্পট পেয়ে যাবো না, বা লাভাটা ডাইরেক্টলি চলে আসবে ওখানে। তো কী করে যেটা খুঁজবো, বা কী করে একটা জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট আমরা তৈরি করব, ব্লক ডায়াগ্রাম কি, বা সেখানে সুপারহিটেড স্টিম বা স্যাচুরেটেড স্টিম, এগুলো যেগুলো হয় সেগুলোকে কী ইউজ করে কী করে আমি করবো, ঠিক আছে, সেগুলো আমি নেক্সট স্টেপে আমাদের তোদেরকে বোঝাচ্ছি।
তাহলে ন্যাচারাল গিজার কী করে তৈরি হচ্ছে, আমার এটা আর্থ সারফেস, ঠিক আছে। সো ধরলাম যে এই আর্থ সারফেস এটা হটস্পট এরিয়া, ঠিক আছে, জানি হটস্পট এরিয়া বললাম, ঠিক আছে। তো হটস্পট এরিয়া মানে কি, সেখানে কি থাকবে, আর্থের কাছাকাছিতে লাভা থাকবে, তাই না। সো মাটির মধ্যে যে ফাটলগুলো আছে, ঠিক আছে, এখানে ফাটল আছে, ঠিক আছে, এই জায়গাটা লাভাগুলো আছে এখানে, ঠিক আছে। তো কী হলো, এর মধ্যে দিয়ে রেন ওয়াটারটা ঢুকলো, ঠিক আছে। এই ফাটলের মধ্যে দিয়ে রেন ওয়াটারটা ঢুকে এই পজিশনে এলো, এবার কী হবে, এই জায়গাটাতে গরম হলো, গরম হয়ে এদিক দিয়ে যেহেতু ঢুকছে, এখান থেকে তো বেরোবে না, কী করে অন্য একটা পজিশন দিয়ে বেরিয়ে গেলো, ঠিক আছে। তোকে আমি যে কী দেখতে পাই, এই পজিশনে আমরা ন্যাচারাল গিজার দেখতে পাই। ন্যাচারাল গিজার কী করে দেখতে পাই, হয় এখানে হট ওয়াটার বেরোয়, ঠিক আছে, স্টিম অফ হট ওয়াটার বেরোতে পারে, অথবা কী হতে পারে, অথবা স্যাচুরেটেড স্টিম বেরোতে পারে, ঠিক আছে। তো আমরা দেখতে পাই যে কোনো আর্থ সারফেসের কোনো একটা গর্ত থেকে হঠাৎ কী দেখি যে ন্যাচারালি ওখান থেকে কী আসছে, হট ওয়াটার বেরিয়ে আসছে, অথবা কী দেখতে পাই যে ওখান থেকে স্যাচুরেটেড স্টিম বেরিয়ে আসছে, ঠিক আছে। তাহলে আমি যদি এই জিনিসটাকে কাজে লাগাতে পারি কোনো রকমে আমাদের এই রিনিউয়েবল এনার্জির কনসেপ্টে, তাহলে খুব ইজিলি আমরা এটাকে ইউজ করতে পারবো, তাই না। তো এটা কী করে কাজে লাগাতে হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের দেখ নর্মালি তোদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম যে আমার টারবাইনকে ঘোরানোর জন্য কী দরকার, স্টিম দরকার, তাই না। তো টারবাইনকে ঘোরানোর স্টিম যেহেতু দরকার, স্টিম আমি কী করে পাবো, স্টিম আমি পাবো হচ্ছে তোর এই জলকে গরম করলে আমি স্টিম পাবো। এবার সেই স্টিম জলকে গরম করার জন্য কী করছিলাম, নর্মালি কনভেনশনালি কোল ইউজ করছিলাম, বা নিউক্লিয়ার বা রিনিউয়েবল এনার্জির মধ্যেও সোলার পয়েন্ট ইউজ করলাম বা সোলার এনার্জি ইউজ করলাম, ঠিক আছে। এবার আমি এখানে আরেকটা সোর্স খুঁজছি, ন্যাচারাল সোর্স। ন্যাচারাল কি, এই হটস্পট, তাই না। তা দেখ হটস্পট থেকে ন্যাচারালি আমার হট ওয়াটার বেরিয়ে আসছে বা স্যাচুরেটেড স্টিম বেরিয়ে আসছে। তাই আমি বলতেই পারি যে এই এনার্জি সোর্সটাকে যদি আমরা ইউজ করি আমাদের মানে টারবাইনকে রোটেট করানোর জন্য, স্টিমটা বা হট ওয়াটারটা, তাই না, তাহলে আমাকে হচ্ছে ওই যে কোল বা লাগছিলো বা আলটিমেটলি নিউক্লিয়ার লাগছিলো বয়েল করার জন্য হিটটাকে ওয়াটারটাকে, তারপর সেটা লাগছে না, তাই না। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে আগে খুঁজে বার করতে হবে যে কোন কোন জায়গাতে আমাদের হটস্পট আছে, তাই না। তাহলে আমি যদি খুঁজে বার করতে পারি যে কোথায় কোথায় হটস্পট আছে, তাহলে ইজিলি আমরা এই টেকনোলজিটাকে ইউজ করে, মানে কী করে আমি সেটাই টেকনোলজি বলবো কি ইউজ করি, তাহলে আমি যদি সেখান থেকে যদি কোনোভাবে স্টিম বার করতে পারি, মানে জল পাঠাবো স্টিম চলে আসবে, তাহলে ইজিলি আমি ওই স্টিমটাকে দিয়ে টারবাইন ঘোরাতে পারবো। বোঝা হলো কী বলতে চাইলাম। এবার দেখ, এবার আমি কি করলাম, আমি সার্চ করলাম, সার্চ করে আমি দেখলাম যে আমার এখানে একটা ন্যাচারাল গিজার আমি দেখতে পাচ্ছি। তো ন্যাচারাল গিজার এখানে দেখতে পাচ্ছি, এর মানে এই নয় যে এর নিচে হটস্পট পেয়ে যাবো, মানে এর নিচে আমার টেম্পারেচারটা মানে এখানে মাল্টি লম্বা থাকবে, তো এই জায়গাটায় আমি পেয়ে যাবো, তাই না, মানে এই জায়গাটা গরম থাকবে, তাই না। এটা কোন ঠিক নাই, হতেই পারে কি, এই যে বললাম এই জায়গাটা হচ্ছে কাছে আছে আর্থের, লাভাটা আর্থের কাছে আছে, তাই কী হলো, জলটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে বেরোলো, তাই না। দেখ এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু আমার 10 কিলোমিটার বা 30 কিলোমিটার হতে পারে। তাহলে আমি আলটিমেটলি যে গর্তটা খুঁড়বো, যে কুয়োটা খুঁড়বো, তাই না, যেখানে আমি জলটা পাঠাবো তুলবো, সেটা এখান থেকে যে কোনো জায়গায় করতে পারি না। তো নর্মালি এখানে যদি করি, তাই না, এখানে যদি করি, তাহলে এখানে যদি নিচে করি, তাহলে কী পাচ্ছি আমি, সেখানে আমি অতটাও পাবো না। কেন, কাছাকাছি আছে হটস্পটের, তো আমি টেম্পারেচার হয়তো বেরোতে পারে, বাট আলটিমেটলি টেম্পারেচার কোথায় বেশি হবে, আমার এই পয়েন্টে বেশি হবে। তাহলে কী করতে হবে, আমাকে এই পয়েন্টে আমাকে খুঁড়তে হবে, গর্ত করতে হবে, তাই না। তাহলে তখন কী করা হয়, তখন কী করা হবে, আমরা ড্রিল দিয়ে কী করব, এখান থেকে ছোট ছোট করে গর্ত করব, ঠিক আছে। আমরা ছোট ছোট করে ড্রিল দিয়ে গর্ত করব, গর্ত করলাম, কিছু কিছু যেতে গর্ত করলাম, গর্ত করে কী করব, আমরা দেখব কি এই প্রত্যেকটা জায়গা, ধর এটা হচ্ছে আমার 1 2 3 আছে, তো আমরা কী করবো, প্রত্যেকটা জায়গাতে আমি টেম্পারেচারের কার্ভ বার করব, ঠিক আছে। ধর দেখলাম কোনো একে, ধর দেখলাম এইটুকু, তাহলে 2 আমার একটু বাড়বে, ঠিক আছে, 3 একটু কম, ধর কমে গেলো 3, 4 আবার একটু বাড়বে, এরকম করে কী হবে, এই পজিশনে যে তুমি যে গর্তটা করা হবে সেখানে যে টেম্পারেচারে মেজার করা হবে কী হবে, সব থেকে আমার বেশি হবে, তাই না। আবার কী দেবো পরে যখন কি কমে যাবে, তাহলে আমি টেম্পারেচার গ্রেডিয়েন্টের কার্ভ থেকে ইজিলি বুঝতে পারবো যে কোন জায়গাটায় আছে, তাই না। এইগুলো কী বলে, এগুলোকে আইসোথার্মাল এরিয়া বলে। আইসোথার্মাল এরিয়া মানে কি, আইসোথার্মাল এরিয়া মানে যেসব জায়গায় টেম্পারেচারটা সেম হবে। তো বোঝা গেল, তাহলে আমি যদি এখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট বার করি প্রত্যেকটা গর্ত করে করে, তাহলে আমি ইজিলি হটস্পটটা বার করতে পারবো। বোঝা গেল, তাহলে আমি এই প্রসেসে কী করতে পারি, আমরা হটস্পট বার করে ন্যাচারাল গিজার থেকে হটস্পট খুঁজে বার করবো, সেখান থেকে আমি খুঁজবো যে কোন জায়গাতে আমাকে আলটিমেটলি গর্তটা করতে হবে। বোঝা গেছে, এটা হচ্ছে খোঁজার উপায়। এইভাবে অলরেডি খোঁজা হয়। ইন্ডিয়াতেও একটা জায়গা আছে, এই জায়গাতে লাদাখ বা কাশ্মীরের কাছাকাছি একটা জায়গা আছে, হিমাচল প্রদেশে একটা আছে, যেখানে কি অরিজিনালি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে ইন্ডিয়াতে, ঠিক আছে। এবার দেখ, এটা লিখে নে, আমি তোকে 2 মিনিট টাইম লিখে নে, ঠিক আছে। তারপর তোদেরকে আমি
বোঝা যাচ্ছে যে কী করে এই যে টেকনোলজি বললাম জিও থার্মাল মানে কথা, জিও থার্মাল মানে হচ্ছে আলটিমেটলি আর্থের যে আমার কাছে থার্মাল এনার্জিটা আছে সেটাকে আমি ইউজ করবো, তাই জিও থার্মাল, তাই আমি এখানে ইউজ করতে পারবো, তাই না? আমি দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে যদি আমি গর্ত করি, গর্ত করলে কী পাবো, এখানে গর্ত করে যদি জল যায় এখান থেকে, তাহলে কি এখানে ইজিলি আমি করতে পারবো। তাই কী বলবো এটাকে, এটা আর্টিফিশিয়াল গিজার তৈরি করতে পারবো আমি। ঠিক আছে, আর্টিফিশিয়াল গিজার তৈরি করতে পারবো। ঠিক আছে, এবার দেখ কী করে আমি এই জিনিসটাকে কাজে লাগাবো আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করতে। ওকে, মুছে দিই। তাহলে এবার আমি আলটিমেটলি টেকনোলজিটার মধ্যে যাচ্ছি, কোন টেকনোলজি ইউজ করে আমরা এই এনার্জিটাকে ইউজ করব। তাহলে আমি হটস্পট খুঁজে বার করলাম, তো এটা হচ্ছে আর্থ সারফেস, এতটা উঁচুতে দিয়ে লাভ নেই আমার, আর্থ সারফেস। ওকে, তো কী করা হলো, এখান দিয়ে আমি একটা নর্মালি দেখ, নর্মালি তোর যে জল যেটা আছে না, সেটা আমাকে জলটা কিন্তু উপর থেকে দেওয়ার কোনো দরকারই নেই। কেন দরকার নেই, আমি যদি এখানে গর্ত করি, দেখ নর্মালি তোর আমাদের যে বাড়ি, যে কলকাতা বাদ দিলে যদি বাইরে যদি দেখি, কলকাতার বাইরে সেখানে কী হয়, আমরা এখানে পাইপ দিই, পাইপকে ঢোকাই, ইনজেক্ট করলাম, ঠিক আছে, দিয়ে কী করি, পাম্প দিয়ে আমি কী করি ডোমেস্টিক পারপাসের জন্য এখান থেকে জলটাকে তুলি। কেন, আর্থের মধ্যে অলরেডি একটা ওয়াটার রিজার্ভে আছে, তাই না? ওয়াটার রিজার্ভে যেহেতু অলরেডি আছে, তো আমাকে উপর থেকে জল দেওয়ার কোনো দরকারই নেই। বোঝা গেছে? তাহলে আমি কী করবো, দেখ কী করবো, আমি এখানে আর্থ সারফেস আছে, আমি গর্ত খুঁড়ে খুঁড়ে মানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট খুঁজে খুঁজে হটস্পটটা বার করলাম। হটস্পট বার করে দেখলাম যে আমি যদি এই পয়েন্টে যদি আমি গর্ত করি, তাহলে ইজিলি আমি আলটিমেটলি হটস্পটের কাছাকাছি যেতে পারবো। আর যত আমি হটস্পটের কাছাকাছি যাব, তত কী হবে, তত আমার টেম্পারেচার বেশি পাবো, তাই না? তো কী হলো, আমি এই জায়গাটাতে গর্ত করলাম, গর্ত করে আমি একটা পাইপকে নামালাম। এখানে কী আছে, এই জায়গাটা জলটা কী হবে, এখানে যে ওয়াটার রিজার্ভ আছে, যদি এটা অবভিয়াসলি ওয়াটার রিজার্ভ থাকবেই, আর এখানে যদি মানে লাভা থাকে, তাহলে কী হবে, জলটা গরম হবে, তাই না? তো কী করলাম, আমি এই জলটার কাছে নিয়ে গেলাম। ঠিক আছে, এবার কী হলো, এটা জলও থাকতে পারে, আমি বলছি এটা জলও থাকতে পারে, স্যাচুরেটেড স্টিম থাকতে পারে, সুপার স্টিম থাকতে পারে। তো কী করবো, এখানে আমি একটা পাম্প লাগাবো, তো এখান থেকে যেটা আসবে, আমি কী করবো, এখানে আমি পাম্প লাগাবো। ঠিক আছে, এখানে পাম্প লাগালাম। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে পাম্প লাগিয়ে দিই, তাহলে কী হবে, এখান থেকে স্যাচুরেটেড স্টিম বা সুপারহিটেড স্টিম বা হট ওয়াটার বেরিয়ে আসবে। ঠিক আছে, ইন্ডিয়াতে যেখানে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে কী হয়, সেখানকার 91 ডিগ্রি টেম্পারেচারের হট ওয়াটার পাওয়া যায়। বোঝা গেছে? এবার দেখ, এবার আমি আলটিমেটলি ডায়াগ্রামটা করছি। তাহলে আমি কী করে পেতে পারি, এখান থেকে আমি 3 রকমের জিনিস পেতে পারি। ঠিক আছে, আমি পাম্প দিয়ে যখন বার করবো, 3 রকমের জিনিস, একটা কি, প্রথমে পেতে পারি আমি কি, সুপার হিটেড স্টিম। দুই নম্বর কি, দুই নম্বর পেতে পারি কি আমি, স্যাচুরেটেড স্টিম। 3 নম্বর কী হবে, 3 নম্বর পাবো আমি হট ওয়াটার। তাহলে আমি যদি হটস্পটের ওখানে গর্ত করি, তাহলে সেখান থেকে আমি কি পেতে পারি, সুপার হিটেড স্টিম পেতে পারি, স্যাচুরেটেড স্টিম পেতে পারি, হট ওয়াটার পেতে পারি। ঠিক আছে, তাহলে আমাকে দেখ আলটিমেটলি 3টে দিয়েই আমি করতে পারি, বাট আমার হট ওয়াটার দিতে হবে না, স্যাচুরেটেড স্টিম হট ওয়াটার দিতে হবে না। আমার নর্মাল কী বলেছি তোদেরকে, আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে টারবাইনকে ঘোরানোর জন্য ওখানে কী দরকার, সুপার হিটেড স্টিম দরকার, তাই না? তাহলে প্রথম আমি দেখি যে সুপার হিটেড স্টিম দিয়ে আমরা কি করে, আমি আগে থেকে ধরে নিচ্ছি এখানে কি, যে এখান থেকে সুপার হিটেড স্টিম বেরিয়ে আসছে। ঠিক আছে, এবার এই সুপার হিটেড স্টিম দিয়ে আমি কি করে আমি একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারি। ঠিক আছে, তাই প্রথম হেডিংকে সুপার হিটেড স্টিম। আর কী করা হবে, এখানে পাম্প থাকবে, এই সুপার হিটেড স্টিমটাকে তোলার পরে এখানে কি থাকবে, এখানে ডাইরেক্টলি টারবাইন থাকবে। ঠিক আছে, এই টারবাইনের সাথে এখানে কী থাকবে, এখানে আমার একটা অল্টারনেটর থাকবে, যেটা কাপল করা থাকবে। ঠিক আছে, অল্টারনেটর কাপল করা থাকলো, তাহলে কী হলো, টারবাইন ঘুরবে, সুপার স্টিমটা যাবে, সুপার স্টিম ডাইরেক্টলি এখানে হিট করবে, তাহলে কি টারবাইনটা ঘুরবে, টারবাইন ঘুরলে কী হবে, সেটা অল্টারনেটরকে ঘোরাবে, তো এখান থেকে কী হবে, আমার ইলেকট্রিসিটি জেনারেট করে সেটা গ্রিডে পাঠিয়ে দেবে।
ঠিক আছে, এবার দেখ আমার এখান থেকে যে হট মানে সুপার স্টিমটা বেরোচ্ছে, তাই না, তার মধ্যে তো তোর অনেক মেটেরিয়াল থাকতে পারে না। এখানে কোনো ডিএম প্ল্যান্ট তো আমি লাগাইনি, জাস্ট আমি কী করলাম, পাম্প দিয়ে টারবাইনের মধ্যে ফেলছি। তাহলে আমার এখানে টারবাইনের মধ্যে কি কোরেশন হবে, তাই না, যেহেতু এখানে যে মিনারেলগুলো আছে বা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল মধ্যে থাকে এখানে, ঠিক আছে, তার জন্য কি কোরেশন হবে। তার জন্য কী হয়, এখানে স্পেশাল টাইপের টারবাইন তৈরি করা হয় যাতে কি তার ব্লেডগুলো অ্যান্টি কোরেশন হয়, যাতে কোনো অ্যান্টি কোরেটিভ দিয়ে ইয়েতে করা থাকে, যাতে কোনো কোরেশন করে না হয়। বোঝা গেল? এবার দেখ এই জন্য স্পেশাল টারবাইন দরকার, নর্মাল যে আমাদেরকে যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে সেই টারবাইন দিলে এখানে হবে না। ওকে, এবার দেখ এবার যেমন থার্মাল পাওয়ার প্ল্যান্টে তো দেখেছিলি যে টারবাইনের পর কী হতো, টারবাইনের পর জলটা কী করতাম আমরা, কনডেন্স করতাম। দেখ আমাকে দুটো উপায় আছে, তখন বলেছিলাম একটা কি আমি এখান থেকে জলটাকে ডাইরেক্টলি আমি যে এয়ারে দিয়ে দিতে পারি, তাই না, আর একটা কী করতে পারি, আমি এখান থেকে কি কনডেন্সার ইউজ করতে পারি, কনডেন্সার ইউজ করে বা কুলিং টাওয়ার দিয়ে ঠান্ডা করতে পারি। কী করবো দেখ, কোনটা করা বেটার, আমার ইউজ করবো কনডেন্সার। আমি আগেও বলেছিলাম কনডেন্সার ইউজ করবো। কেন ইউজ করবো সেটা দেখ, আমি কী করবো, এখানে আমার এখানে কনডেন্সার লাগানো থাকবে, সি লিখলাম, হ্যাঁ কনডেন্সার মানে সি লিখলাম থাকবে। তারপর কী হবে, তারপর এখানে থাকবে কুলিং টাওয়ার, এগুলো কাজ আমি অলরেডি ফার্স্ট ক্লাসে বলেছি, কুলিং টাওয়ার থাকবে, ঠিক আছে, কুলিং টাওয়ার থাকবে। এবার এখান থেকে যে জলটা বেরোবে, এবার আমাকে বল এই জলটাকে আমি কোথায় পাঠাবো, তাই না। থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী করছিলাম, থার্মাল পাওয়ার প্ল্যান্টে করছিলাম যে কুলিং টাওয়ার থেকে জলটা আসছিলো সেটা ডাইরেক্টলি আবার আমি বয়লারে পাঠাচ্ছিলাম, তাই না, ডিএম প্ল্যান্ট থেকে বয়লারে পাঠিয়ে দিচ্ছিলাম। এখানে কী করবো দেখ, এখানে আমার মানলাম যে আর্থের মধ্যে ওয়াটার রিজার্ভার আছে, তার জন্য আমি অটোমেটিক্যালি জল পাচ্ছি, কিন্তু এটা কত বছর, তাই না। আমি যদি লিটারেলি ডেলি যদি রোজ সবসময় যদি জল তুলতে থাকি, তো কী হবে, জলের ওয়াটার লেভেলটা নেমে যাবে, একসময় শেষ হয়ে যাবে, তাই না। তাহলে আমাকে যখন আমি ওয়াটার তুলছি ওখান থেকে, তো আমার কী করা উচিত, আমার ওখানে আবার ইনজেক্টও করা উচিত। তো কী করা হয়, এখান থেকে কুলিং টাওয়ার থেকে যে জলটা বেরোবে সেই জলটাকে আরেকটা গর্ত করা হয়, যে গর্ত করে দিয়ে আবার কী করা হবে, এখানে জলটা দিতে হবে, মানে এটা ওভার একই রিজার্ভ আছে না, তাই না। তাহলে কী করা হচ্ছে, একটা পাম্প থেকে কী করে, একটা পাম্প জলটা মানে হিট বা স্টিম বা জলটাকে তুলে, আরটা কী করে কুলিং টাওয়ার পর থেকে যেটা বেঁচে গেল, কনডেন্স মানে কী করলো, টারবাইন থেকে কনডেন্সারে গেলো, কনডেন্সার কী করলো, স্টিমটাকে ওয়াটারে কনভার্ট করলো, তারপর কী হলো, হট ওয়াটার থাকলো, সেই হট ওয়াটারকে কুলিং টাওয়ার দিল, সেই কুলিং টাওয়ার থেকে কী করলো, আবার নিচে পাঠিয়ে দিল, তাই না। এবার কনডেন্সারের মধ্যে একটা ইউজ করার অ্যাডভান্টেজ আছে, কী অ্যাডভান্টেজ বলতো দেখ, আমার এখান থেকে পাম্প দিয়ে যে স্টিমটাকে তুলছে কী আছে, সেটার প্রেশার অনেক বেশি, তাই না। এবার সেই স্টিমটা যখন কনডেন্সারে আমি পাঠাচ্ছি না, তখন কী হয় বলতো, কনডেন্সারে পাঠানো মানে কি, ওটাকে ওয়াটার থেকে মানে স্টিম থেকে আমি ওয়াটারে কনভার্ট করছি। তাহলে দেখ স্টিম থেকে যখন ওয়াটারে কনভার্ট করছি তখন কী হয়, তখন ধর আমার কাছে এই লেভেলের স্টিম আসছে, এতটা ভলিউমের স্টিম আসছে, ঠিক আছে। এবার সেই স্টিমটা আলটিমেটলি কি একটা ওয়াটার ড্রপলেটে পরিণত হবে, তাই না। তাহলে এতটা ভলিউম থেকে জাস্ট একটা ওয়াটার ড্রপলেটে পরিণত কী হয়, তো এই পজিশনটাতে ভ্যাকিউম তৈরি হয়, প্রায় ভ্যাকিউম তৈরি হয়ে যায়, ঠিক আছে। যেহেতু এখানে এই লেভেলের এত ভলিউমের স্টিমটা জাস্ট একটা ওয়াটার ড্রপলেটে পরিণত হচ্ছে, তো কী হচ্ছে, হিউজ প্রেশার ডিফারেন্স তৈরি হয়, তো কী এখানে ভ্যাকিউম তৈরি হয়, মানে কি প্রেশার জিরো হয়ে যায়, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি দেখ, টারবাইনের এই প্রান্তে আমি কি দেখতে পাচ্ছি, আমার কাছে প্রেশার সুপারহিট স্টিম আছে যার প্রেশার অনেক বেশি। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কি আছে, জিরো প্রেশার। তাহলে কি হচ্ছে, আমার প্রেশার গ্রেডিয়েন্ট যেটা সেটা কি, এটা যদি ডেল্টা P1 ধরি, এই যদি ডেল্টা P2 ধরি, সেটা কি নর্মাল যদি আমি এটাকে কুলিং টাওয়ারে দিয়ে যদি ছেড়ে দিতাম, বা নর্মাল যদি আমি এটাকে ধর নেচারে ছেড়ে দিতাম, তাহলে কী হতো, এই জায়গাটা কী হতো, এই জায়গাটা এর প্রেশার আর এর প্রেশারের মধ্যে অত বেশি ডিফারেন্স হতো না, তাই না। কিন্তু এখানে ডেল্টা P2টা কী হয়ে যাবে, ডেল্টা P2 হয়ে যাবে জিরো। তাহলে আলটিমেটলি টোটাল প্রেশার ডিফারেন্স ডেল্টা P1 কি, ডেল্টা P1 মানে ডেল্টা P2, যেহেতু এটা আমি জিরো করে দিলাম, তাহলে কী হচ্ছে, আমার এটা পুরোটাই প্রেশারটা থেকে যাচ্ছে, প্রেশার গ্রেডিয়েন্টটা, তাই না। তাহলে কী হচ্ছে, যেহেতু প্রেশারটা এখানে অনেক বেশি হচ্ছে টারবাইনে, তো আমার এখানে অ্যাডভান্টেজ থেকে টারবাইনের সাইজটা ছোটো করা যায়, যেহেতু এখানে প্রেশারটা বেশি, বোঝা গেছে। তো এটা একটা অ্যাডভান্টেজ কনডেন্সার ইউজ করার, ঠিক আছে। তাহলে আমি এই প্রসেস ইউজ করলে কী হবে, সুপারহিট স্টিম দিয়ে আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো, ঠিক আছে। আমি আগে বলে দিচ্ছি কী থাকবে, আমি ন্যাচারাল গিজার মানে খুঁজলাম, সেখান থেকে আমি কী করলাম, টেম্পারেচার গ্রেডিয়েন্ট খুঁজে আমি হটস্পটটা বার করলাম, কোথায় আমাকে আলটিমেটলি গর্তটা করতে হবে, সেখানে কী করলাম, গর্ত দিয়ে আমি পাইপ দিলাম, ঠিক আছে। সেই পাইপ দিয়ে আলটিমেটলি পাম্প লাগিয়ে কী করবো, এখান থেকে আমি সুপারহিট স্টিমটাকে আমি তুলছি, ঠিক আছে। মানে ধর এখানে আলটিমেটলি সুপারহিট স্টিমও ডাইরেক্টলি উঠছে, ওকে। সেই সুপারহিট স্টিমটাকে আমি কী করলাম, ডাইরেক্টলি আমি টারবাইনে দিলাম, ওকে। সেই টারবাইনটা কী হচ্ছে, অল্টারনেটর কানেক্ট করা হচ্ছে, অল্টারনেটরে ঘুরছে, আলটিমেটলি কী হচ্ছে,
পাওয়ার জেনারেশন হচ্ছে। এবার টারবাইন থেকে যেটা বেরোচ্ছে কী করলাম, আমি ডাইরেক্টলি কন্ডেন্সারে পাঠালাম। কেন পাঠালাম কন্ডেন্সারে? তার রিজনটা হচ্ছে কন্ডেন্সারে পাঠালাম আর কী হবে, টেম্পারেচার মানে প্রেশারটা এখানে জিরো হয়ে যায়, ভ্যাকুম যেহেতু ভ্যাকুম তৈরি হয়। সেখান থেকে কী করলাম, যে আলটিমেটলি ওয়াটারটা পেলাম সেই ওয়াটারটা কুলিং টাওয়ারে পাঠালাম, কারণ ঠান্ডা করতে হবে। কুলিং টাওয়ারে পাঠিয়ে কী করলাম, সেই কুলিং টাওয়ারে পাঠিয়ে আলটিমেটলি আমি আবার গ্রাউন্ডে আমি ইনজেক্ট করে দিলাম। ঠিক আছে, গ্রাউন্ডে ইনজেক্ট কেন করলাম, যেহেতু আমি আলটিমেটলি তুলতে যদি থাকি তাহলে কী হবে, একটার মধ্যে শেষ হয়ে যাবে না, তাই জন্য কি গ্রাউন্ডে ইনজেক্ট করতে হবে। ঠিক আছে, তো এরকম বিদেশে অনেক পাওয়ার প্ল্যান্ট আছে যেখানে তোর 90-91 বছর আগেকার, ঠিক আছে, তখন থেকে এগুলো চলছে। তো কী হচ্ছে, অনবরত চলে যাচ্ছে, তো জল শেষ হচ্ছে না কেন, মানে ইনজেক্ট করতে তাই জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ সুপারহিটেড স্টিম জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো ইজিলি বুঝতে পেরেছি যাতে মানে এই মানে না বোঝার কিছু নেই এটাতে। এই টোটাল যে মানে ভিডিও যে শুরু করেছি আছে 4 নম্বর ক্লাস, সেটা আমি কী দেখতে পাচ্ছি যে কোনো বোঝার খুব বেশি কিছু কঠিন না, যা বোঝাচ্ছি যদি মাথায় রেখে দিস তা নোট করার দরকারও পড়বে না, ইজিলি পরীক্ষা লিখতে পারবি। আলটিমেটলি একটা ফান্ডা কি, সোলার পাওয়ার প্ল্যান্ট বাদ দিয়ে যাই তৈরি করো সেখানে আমাকে অল্টারনেটারকে ঘোরাতে হবে। অল্টারনেটার ঘোরাতে গেলে কী দরকার, আমার অল্টারনেটার ঘোরাতে গেলে পাম্প দরকার, তাই না? তো সরি টারবাইন দরকার, টারবাইনকে ঘোরালে হয়ে যাবে। এবার সেই টারবাইনকে ঘোরাবো কী দিয়ে, স্টিম দিয়ে। সেই স্টিমটা আমি হিট দিয়ে করবো, সেই হিটটা আমি কোত্থেকে পাচ্ছি সেটা করতে পারি, বাকি করতে পারি আমি ওয়াটারের ফ্লো দিয়ে করতে পারি, হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট যেটা ওয়াটারের ফ্লো দিয়ে হবে, হাওয়া দিয়ে করছি, এয়ার দিয়ে, তাহলে কী হলো, ওটা ওয়াইন টারবাইন হয়ে গেল। তো ওয়াইন টারবাইন পাওয়ানো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো লিখে নিয়ে আমি 2 মিনিট টাইম দিলাম, তারপরে আমি করাবো কি স্যাচুরেটেড স্টিম দিয়ে কী করে সেটা দেখাচ্ছি। সুপার হিটেড স্টিমের মধ্যে কিন্তু কোনো ওয়াটার ড্রপলেট থাকে না। ঠিক আছে, পুরো বলতে পারি যে পিওর স্টিম, যেটা যেখানে কোনো জলবিন্দু বড় বড় জলবিন্দু সেগুলো থাকবে না। ওকে, মুছে দিচ্ছি তাহলে। এবার দেখায় স্যাচুরেটেড স্টিম দিয়ে কী করে হবে। দেখ, স্যাচুরেটেড স্টিম মানে কি, স্যাচুরেটেড স্টিম মানে তার মধ্যে কিছু কিছু ওয়াটার ড্রপলেট আছে। ঠিক আছে, এবার দেখ স্যাচুরেটেড স্টিম দিকে যদি আমি ডাইরেক্টলি আমি টারবাইনে যদি পাঠাই না, তাহলে কী হবে, তো যাই কর না কেন, যে কোরোশন অ্যান্টি কোরোশন মেটেরিয়াল ইউজ কর না কেন, টারবাইনের মধ্যে জম ধরে যাবে। ঠিক আছে, তো সেখানে আমি মোর্চা পাড়তে আটকাতে পারবো না। তো কী হবে, সেখানে টারবাইনের কী হয়, টারবাইনের টোটাল যে তৈরি মানে যতদিন চলতে হয় ততদিন চলবে না, তার আগে নষ্ট হয়ে যাবে, তাই না? টারবাইনের দাম প্রচুর, তো আমি কোনোভাবে সুপার স্টিম এখানে দিতে পারবো না। স্যাচুরেটেড স্টিম দিতে পারবো, কী দিতে হবে আমাকে, সুপার হিটেড স্টিম দিতে হবে, তাই না? তাহলে আমি কী দেখতে পাচ্ছি, এবার আমি সেম জায়গা থেকে আমি অন্য একটা জায়গা ধর, যেখান থেকে কী পাচ্ছি, এখান থেকে আমার স্যাচুরেটেড স্টিম উঠছে। আমি কী বলেছিলাম, এই
হটস্পট থেকে তিনটে জিনিস পেতে পারি, স্যাচুরেটেড স্টিম, সুপারহিটেড স্টিম আর হচ্ছে কি হট ওয়াটার। তাহলে আমি কী পেয়েছি, আমি অলরেডি তো সুপার স্টিমই বলে দিলাম। এবার আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে স্যাচুরেটেড স্টিম উঠছে, ঠিক আছে। স্যাচুরেটেড স্টিম যখন উঠবে তখন আমি কী করবো, তখন আমার কিন্তু আর এই প্রসেস করলে চলবে না। জাস্ট এখানে একটা চেঞ্জ আছে। কী চেঞ্জ আছে দেখ, আমি জানি যে আমাকে এখানে কী দিতে হবে, এখানে সুপারহিটেড স্টিম আমাকে ইনজেক্ট করতে হবে। কী পাচ্ছি এখানে, স্যাচুরেটেড স্টিম পাচ্ছি, তাই না। তাহলে কী হবে, জাস্ট একটা ছোট্ট চেঞ্জ হবে। কী চেঞ্জ হবে দেখ, এটা পাম্প, এখানে আমার টারবাইনের সাথে একটা ছোট্ট ব্লক অ্যাটাচ থাকবে, ঠিক আছে, টারবাইনের সাথে। সেটা কী হয় সেটা আমি দেখে দিচ্ছি, ঠিক আছে। এটা বলো কি, ফ্ল্যাশার বলে এটাকে, ফ্ল্যাশার, এই ফ্ল্যাশার, ঠিক আছে। কী হয় দেখ, আমার এখান থেকে সুপারহিটেড স্টিম, স্যাচুরেটেড স্টিমটা আমার এন্ট্রি করছে, ঠিক আছে। এখানে কি আছে, এই জায়গাটাতে আমার টারবাইনের ব্লেডটা আছে, টারবাইনের ব্লেডগুলো, টারবাইনের এরকম দেখতে হয় না, আমি তোকে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয়, ঠিক আছে। টারবাইনের ব্লেডটা আছে, ঠিক আছে। এবার দেখ, আমি যদি এখানে ডাইরেক্টলি নর্মালি কি সুপার স্টিম কী করি, সুপার স্টিমটাকে ডাইরেক্টলি টারবাইনের ব্লেডের মধ্যে ফ্লো করি, ঠিক আছে। কী করে করি, জাস্ট একটা ছোটো ছোটো নজল থাকে, সেই নজল দিয়ে কী করা হয়, আমার ডাইরেক্টলি টারবাইনের মধ্যে হিট করে, ঠিক আছে, দিয়ে টারবাইনটা হিট করে। এখানে কী করবো বলতো, এখানে আমি ছোটো ছোটো নজল দিয়ে ডাইরেক্টলি টারবাইনের ব্লেডে না দিয়ে কী করবো, আমি এখান থেকে ফ্ল্যাশ করবো, ফ্ল্যাশ করে ছড়ানো। তো আমি কী করবো, ডাইরেক্টলি এখানে ইনজেক্ট করবো। যখন এখানে ইনজেক্ট করবো তখন কী হবে, আমার এখানে এখানে কী হবে, প্রেশারটা কী হবে, কমে যাবে। যেই প্রেশার কমে যাবে তখন কী হবে, আমার প্রেশার কমে যাওয়ার জন্য কী আসবে, এখানকার এই টেম্পারেচারটা বেড়ে সুপারহিটেড স্টিমে পরিবর্তিত হবে, ঠিক আছে। তো যখনই এখান থেকে স্যাচুরেটেড স্টিমটা বেরোবে, তো কি হঠাৎ করে প্রেশার রিলিজ হয়ে গেল, তখন কী হবে, এখানে যে স্টিমটা আমি পাবো সেই স্টিমটা কী হবে, সুপারহিটেড স্টিমে পরিবর্তিত হয়ে যাবে, ঠিক আছে। এবার সেই সুপার স্টিমটা কী হবে, ডাইরেক্টলি গিয়ে টারবাইনে গিয়ে ফল করবে, ঠিক আছে। এবার কী হবে, টারবাইনটা ঘুরবে, তাই না। তো জাস্ট এখানকার টারবাইন অ্যারেঞ্জমেন্টটা সুপারহিটেড স্টিমের জন্য একটু আলাদা, স্যাচুরেটেড আলাদা। সুপারহিটে কী হচ্ছিল, সুপারহিটে ডাইরেক্টলি কী হচ্ছিলাম, এরকম ধর টারবাইন ব্লেড আছে, তখন নজেল আছে, এরকম নজেল আছে, ঠিক আছে। তো কী হতো, এই নজেলের থ্রুতে টারবাইনকে হিট করতাম, দিয়ে টারবাইনটা ঘুরতো, ঠিক আছে। স্যাচুরেটে কী করলাম, আমি স্যাচুরেশন আগে করলাম, এই জায়গাতে ফ্ল্যাশ করলাম, তাহলে কী হবে, ফ্ল্যাশ করে ছড়ে গেল। তো ছড়ে গেলে কী হবে, এই পজিশনে এসে ওই জায়গাটা কী আসবে, আমার সুপারহিটেড স্টিমে কনভার্ট হয়ে যাবে। কনভার্ট হয়ে কী হবে, আলটিমেটলি আমি টারবাইনটাকে ঘোরাবে, বোঝা গেল। তো এটা আর কিছুই না, সেম ব্লক ডায়াগ্রাম, সেম সব কিছু, জাস্ট টারবাইনের অ্যারেঞ্জমেন্টটা আলাদা। একটা ফ্ল্যাশার থাকবে, যে ফ্ল্যাশার থেকে ডাইরেক্টলি টারবাইনে যাবে। এইখানে টারবাইন আর ফ্ল্যাশারটা একসাথে থাকে, মানে এখান থেকে ফ্ল্যাশ করবে, টারবাইনে গিয়ে যাবে, বোঝা গেছে। তো এটা হচ্ছে কি, স্যাচুরেটেড স্টিমের জন্য আমার এইভাবে গিজার, জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করা হয়, বোঝা গেল। এটা হচ্ছে নেক্সট কনস্ট্রাকশন, এটাও তোরা আলাদা করে ড্র করে নে, তোকে 2 মিনিট টাইম দিলাম, লিখে নে। নেক্সটটা একটু ইম্পর্টেন্ট বলতে পারিস, একটু আলাদা। যেহেতু আমি যদি ডাইরেক্টলি ওয়াটারকে যদি এখান থেকে ছাড়ি, ও কোনোদিন সুপারহিটেড যাবে না। ওয়াটারকে আগে স্যাচুরেটেড স্টিম হবে, তারপর সেটা সুপারহিটেড স্টিম হবে। ওকে, মুছে দিচ্ছি। তাহলে নেক্সট তৈরি করছি আমি হট ওয়াটার দিয়ে আমি কী করে করবো।
দেখ এটা ওয়াটার রিজার্ভার, ঠিক আছে। তো যদি আমি এখান থেকে যদি তুলি তাহলে এখানে আমার অবভিয়াসলি আমাকে এখান থেকে নামাতে হবে, ঠিক আছে। তো এটা কী করবে, এটা আমার এখান থেকে হট ওয়াটার তুলবে আর এখান থেকে আবার ওয়াটার রিজার্ভারের মধ্যে ওয়াটারটা দিয়ে দেবে, ঠিক আছে। তো কি এখান থেকে অবভিয়াসলি একটা পাম্প থাকবে, দেখ তাহলে আমি কি দেখতে পাচ্ছি, পাম্প থেকে ইজিলি হট ওয়াটার বেরোয়, ঠিক আছে। ইন্ডিয়াতে যেটা আছে সেটা কি আছে, 91 ডিগ্রি টেম্পারেচারে, 91 সেলসিয়াস টেম্পারেচারে হট ওয়াটার বেরোবে, ঠিক আছে। এবার আমাকে বল এই হট ওয়াটারটাকে আমি কি করলে সেটা সুপার হিট স্টিমে পরিবর্তিত হবে, এই নিয়ে আইডিয়া ভাব, নিজের মধ্যে একটু ভাব, যদি সামনাসামনি থাকলে এভাবেই বলতাম, একটু ভাব নিজেরা কী করতে পারি। তোদের প্রথম মাথায় আসবে কি, হিট করতে হবে, অবভিয়াসলি আমাকে হিট করতেই হবে, তাই না। হট ওয়াটারকে যদি হিট করি তাহলে সেটা স্যাচুরেটেড স্টিম, তারপর সুপার স্টিমে যাবে, তাই না। এবার দেখ এটা আছে ধর কোথায় বললাম, হিমালয় আছে, যেহেতু এটা কী বলেছি টেকটনিক প্লেট যেগুলো থাকে, তাই না, যেখানে তোর ভূমিকম্প বেশি হয় সেই সব জায়গাতে এই সব গিজার পাওয়া যায়, তাই না। তো ওই তোর লাদাখ বা হিমাচল প্রদেশ বা ওই সব জায়গা থেকে পাহাড়ি এলাকা, আমাকে বল আমি কি এখানকার যে জলটা সেটা কি আমি বয়লারের মধ্যে ঢুকাবো, একটা বয়লার লাগালাম, সেই বয়লারের মধ্যে কী করলাম, এখানে আমি বয়লারকে হিট করলাম, কী দিয়ে হিট করবো, কোল দিয়ে। আমাকে যদি কোল দিয়ে যদি হিট করতে হলে কী হতে হবে, কোলকে আমাকে নিয়ে যেতে হবে আবার অত উপরে, তাই না, এখানে এই পজিশনটাতে নিয়ে আসতে হবে, রিমোট লোকেশনটা নিয়ে আসতে হবে, যেটা সত্যি কথা বলতে কি ফিজিবল নয়, ফিজিবল নয় মানে আমি আমার পক্ষে ফিনান্সিয়ালি ফিজিবল নয় আমাকে সেই অতটা কোলকে এখানে নিয়ে এসে আমাকে সেখানে সুপার স্টিম তৈরি করা, ঠিক আছে। তো যেহেতু ফিজিবল নয়, কেন, এরিয়ার জন্য, যে এরিয়াতে আমার এই গিজারটা তৈরি করা হয় বা এই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়, সেখানে কী হবে, সেখানে আমার পক্ষে ফিজিবল নয় এই কোলকে নিয়ে এসে কোল বার্ন করিয়ে সুপার স্টিম তৈরি করা, ঠিক আছে। তো প্রথম কি, তো আমি হিট প্রথমে কী হলো না যে কোল ইউজ করা যাবে না, এটা কাটা, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমি কি করতে পারি, ইলেকট্রিক হিটার, তাই না। এবার দেখ এ যে পরিমাণে জলকে বার করবে সেটাকে যদি আমি ইলেকট্রিক হিটার দিয়ে করতে যাই তাহলে কী হবে, আলটিমেটলি এখান থেকে যে কারেন্টটা প্রোডাকশন হবে সেখান থেকে কী করতে হবে আমাকে, এ গ্রিড থেকে আবার পাওয়ার নেবে, কী করবে, ইলেকট্রিক হিটারকে মানে হিট করার জন্য দিয়ে একে গরম করবে, তাই না। তো আলটিমেটলি কী হচ্ছে, আমার টোটালি যে কস্ট আমার এফিসিয়েন্সি হচ্ছিলো, যে পরিমাণ প্রফিট হচ্ছে সেটা আমি পাবো না, তাই না। আর যে পরিমাণে জল বেরোবে সেটাকে হিট করতে গেলে আমার অনেক বড় পরিমাণে ইলেকট্রিক ফার্নেস দরকার বা ইলেকট্রিক হিটার দরকার, তাই না। তো আমার পক্ষে পসিবল নয়, এটা আমার পক্ষে ফিনান্সিয়ালি ফিজিবল না, ঠিক আছে। তাহলে কী করলে আমার এই জায়গাটা আমি সুপার স্টিম পাবো সেটা দেখা, তো কী করা হয়, এখানে ইউজ করা হয় কি, বাইনারি সাইকেল, বাইনারি সাইকেল ইউজ করা হয়। বাইনারি সাইকেলটা কি দেখ, এখানে কী করবে, এখান থেকে যেটা পারবে না সেটা এখানে একটা হিট এক্সচেঞ্জার থাকবে, এখানে একটা হিট এক্সচেঞ্জার থাকবে, লিখে দিচ্ছে সাইডে হিট এক্সচেঞ্জার, মনে হচ্ছে কোথায় ছিল হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার কি মনে আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পড়েছিলাম, সেই রেডিও অ্যাক্টিভ ওয়াটার থাকবে, হিট এক্সচেঞ্জার না থাকলে হবে না, তাই হিট এক্সচেঞ্জারে কী করা হয়, অন্য একটা জলকে গরম করা হয়। তো কী করা হবে, হিট এক্সচেঞ্জারের মধ্যে এই জলটা পাইপের থ্রু দিয়ে ফ্লো হবে, পাইপের থ্রু দিয়ে ওল্টো অন্য করতে পারি, কী করতে পারি সেটা দেখ, পাইপের থ্রু দিয়ে না দিয়ে যেহেতু বেশি জল আছে তো কী করবো আমি এইটাকে আমি হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে ডাইরেক্টলি পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর এই হিট এক্সচেঞ্জারের আর একটা পয়েন্ট দিয়ে, পয়েন্টটা তোর এইদিকে দেওয়া তো একটু ভুলই হলো বুঝলি আমার, ঠিক আছে আমি এদিক দিয়ে করি, এটা হচ্ছে কি ইনলেট পাইপ, এটা হচ্ছে আউটলেট পাইপ, ঠিক আছে। তো কী হলো, এখান থেকে জলটা উঠলো, হট ওয়াটার উঠলো, ওটা কী হলো এর মধ্যে গেল, এর মধ্যে ওই হট ওয়াটারটা আছে, তারপর কী হবে এখান থেকে হট ওয়াটার বেরোবে, ঠিক আছে। এখান থেকে যে হট ওয়াটারটা বেরোবে সেখানে কী করা হবে, সেটা আরেকটা পাম্পের থ্রু কী করা হবে, এই জলটাকে আবার পাঠিয়ে দেওয়া হবে, বোঝা গেল। তাহলে কী পাচ্ছি, আমার এখানে যে হট ওয়াটারটা 91 ডিগ্রি টেম্পারেচার, তাই না। এবার দেখ আমি যদি এখানে কী করলাম, হিট এক্সচেঞ্জার মানে কি, এখানে হিট এক্সচেঞ্জারে কি আর একটা ফ্লুইড থাকবে অবভিয়াসলি,
ওকে, কী করা হয় দেখ, এখানে কি করব আমি, এখানে আমি এমন একটা লিকুইড দেবো যেটা কী বলা হয় বাইনারি লিকুইড। এই লিকুইডটাকে বলে কি বাইনারি লিকুইড, ঠিক আছে স্যার এই বিউটেন বা সামথিং এরকম লিকুইড থাকে, ঠিক আছে ওই লিকুইডের নাম জানার দরকার নেই, বাইনারি লিকুইড থাকে। সেই লিকুইডটা ইউজ করবো কি, এর প্রপার্টিস কী হবে, এর প্রপার্টিস হচ্ছে এর বয়লিং পয়েন্ট হবে, বয়লিং টেম্পারেচার হবে কী হবে, এখানে যে কত ছিল 91 ডিগ্রি টেম্পারেচার ছিল, তাই না, এর থেকে কম, ঠিক আছে। তার মানে কী বলতে চাইছি আমি, আমার কাছে ওয়াটার রিজার্ভার থেকে জল উঠছে, সেই জলের টেম্পারেচার কি অনেক বেশি 91 ডিগ্রি বা 95 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। সেই জলটাকে আমি ডাইরেক্টলি দিলে কাজে লাগবে না কেন, আমাকে আলটিমেটলি আমার সুপার হিটেড স্টিম দরকার। তাহলে কী করা যাবে, এর টেম্পারেচারটাকে ইউজ করা যেতে পারে। তাহলে কী করে করবো টেম্পারেচার ইউজটা আমি, সেখানে আমি এমন একটা ফ্লুইড এই জলের মধ্যে দিয়ে পাঠাবো পাইপের থ্রু দিয়ে, যে ফ্লুইডের বয়লিং টেম্পারেচারটা কী হবে এই হট ওয়াটারের টেম্পারেচার থেকে অনেক কম হবে। তাহলে কী হবে, তাহলে দেখ সাপোজ আমি এখানে একটা এক্স ফ্লুইড ইউজ করলাম, সেই এক্স ফ্লুইডের ধর টেম্পারেচার আছে ধর বয়লিং টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো যখন আমি বাইনারি ফ্লুইডকে যদি আমি এখান থেকে পাস করাবো তখন কী হবে, এটা আমাকে 91 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না, তো কী হবে এই বাইনারি ফ্লুইডটা কী হবে আমার সুপার হিটেড স্টিমে তৈরি পরিবর্তিত হয়ে যাবে। এবার এই সুপার হিটেড স্টিমটা কী করবো আমরা ডাইরেক্টলি টারবাইনের মধ্যে পাঠাবো, ঠিক আছে। এবার কী হবে, এই টারবাইনের পর কী থাকবে, এই টারবাইনের পরে এখানে আমার কী থাকবে, সরি এখানে কী থাকবে, আমার এখানে একটা অল্টারনেটর থাকবে, শ্যাফট কানেক্ট করা থাকবে অল্টারনেটরের, ঠিক আছে। এবার কী হবে, এখান থেকে যে টারবাইন থেকে জলটা বেরোবে সেই জলটা কোথায় চলে যাবে আমার কন্ডেন্সার, ঠিক আছে। কন্ডেন্সার পরে কোথায় যাবে, কুলিং টাওয়ার, ঠিক আছে। কুলিং টাওয়ার থেকে কোথায় যাবে, কুলিং টাওয়ার থেকে আবার এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। তো এটাকে বলে কি বাইনারি সাইকেল। কেন, দেখ এটা সাইকেলের মতো পুরোপুরি, ঠিক আছে। তো আমি পুরোটা আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি, দেখ কী বললাম, আমাকে আলটিমেটলি টারবাইনকে ঘোরাতে হবে, ঠিক আছে, যাতে আমার ইলেকট্রিসিটি তৈরি হয়, ঠিক আছে। তো টারবাইনকে ঘোরানোর জন্য কী দরকার, সুপার হিটেড স্টিম দরকার, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, এখান থেকে উঠছে আমার হট ওয়াটার, ঠিক আছে। হট ওয়াটারকে আমাকে যদি সুপার হিটেড স্টিম তৈরি করতে হয় তাহলে আমাকে বাইরে থেকে এক্সটার্নাল হিট দিতে হবে যাতে সুপার হিট তৈরি হয়, ঠিক আছে, সুপার হিটেড স্টিম তৈরি হয়। কিন্তু আমি যদি বাইরে থেকে হিট দিতে হলে কী দরকার, কোল দরকার, কোল বার্ন করে হিট পেতে পারি, বা কী করতে পারি ইলেকট্রিক হিটার ইউজ করে করতে পারি, বাট দুটোই ফিনান্সিয়ালি ফিজিবল নয়, ঠিক আছে। তার জন্য কী করা হচ্ছে, এখানে বাইনারি সাইকেল ইউজ করা হচ্ছে। বাইনারি সাইকেলটা কি, বাইনারি সাইকেল হচ্ছে আমার এখানে একটা হিট এক্সচেঞ্জার থাকবে, সেই হিট এক্সচেঞ্জের মধ্যে কী করবো, জলটাকে আমি পাঠাবো, ঠিক আছে। এই হট ওয়াটারটা পাঠিয়ে আলটিমেটলি হট ওয়াটারটাকে পাম্পের থ্রু দিয়ে আমি আবার গ্রাউন্ড রিজার্ভারে পাঠিয়ে দেবো, ঠিক আছে। এবারে এই হিট এক্সচেঞ্জে কী করবো, হিট এক্সচেঞ্জের মধ্যে একটা বাইনারি ফ্লুইডকে আমি ফ্লো করাবো, ঠিক আছে। যে বাইনারি ফ্লুইডের বয়লিং টেম্পারেচার হবে এই হট ওয়াটার থেকে অনেক বেশি কম, ঠিক আছে। অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজ হচ্ছে যদি এর বয়লিং পয়েন্ট যেহেতু কম তো কী হবে, এখানে যখন টেম্পারেচার অনেক বেশি এর মধ্যে যখনই পাস করবে তখন কী হবে সুপার হিটেড স্টিমে পরিবর্তিত হবে, তাই না। 50 ডিগ্রি যদি তার টেম্পারেচার হয়, বয়লিং টেম্পারেচার 50 ডিগ্রি যদি হয়, আর হট ওয়াটার টেম্পারেচার 90 ডিগ্রি 90+, তাই না। তো কী হবে সুপার হিট স্টিমে তৈরি হবে। এই সুপার হিট স্টিমটা কী করবো আমরা ডাইরেক্টলি আমি টারবাইনের মধ্যে দেবো, ঠিক আছে। টারবাইনে দিলে কী হবে, টারবাইনটা ঘুরবে, টারবাইন হলে কী হবে, টারবাইনের সাথে অল্টারনেটর শ্যাফট কানেক্ট করা আছে, ঠিক আছে। কী হবে অল্টারনেটর ঘুরবে, এরপরে যে কারেন্টটা সেটা কীতে চলে যাবে, সেটা গিটে চলে যাবে, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার নর্মাল কনসেপ্ট এই হট ওয়াটারের জন্য, ঠিক আছে। এবার দেখ এই হট ওয়াটার এখানে যে বাইনারি যে ইয়েটা আছে সাইকেলটা আছে, এটা তো জল তো নয় রে যে সবসময় যত ইচ্ছা তুই নদী থেকে নিয়ে এসে দিয়ে দে, তাই না, পসিবল তো নয়। তো কী করা হয়, এখান থেকে টারবাইনের পরে কন্ডেন্সার আবার পাঠানো হবে, ঠিক আছে, সাইকেল এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। সেটা কী করা হয়, কন্ডেন্সারের পরে আমরা কী করা কুলিং টাওয়ারে পাঠানো হবে, ঠিক আছে। সেই কুলিং টাওয়ার থেকে কী করা হবে, আবার আমাকে কী করা হবে এই হিট এক্সচেঞ্জারে পাঠানো হবে, যাতে কী হয় আবার এটা সুপার স্টিমে তৈরি হয়। সো কী হচ্ছে, এটা একটা কি সাইকেলের মধ্যে হচ্ছে না। তো এখানে যেটুকু এখানে লস হয়, এই ধর এখানে তো বলতে পারি যে লস তো হবে, এটা তো একদম 100% এফিসিয়েন্সি পাবো। যেটুকু লস হবে সেটা কি, সেখান থেকে ফ্লুইডকে আমি বাইনারি ফ্লুইডকে আবার এক্সট্রা অ্যাড করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে টোটাল আমার হট ওয়াটার জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো এই তিনটে উপায় হতে পারে, একটা কি হট ওয়াটার জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা আমি দেখালাম বাইনারি সাইকেল দিয়ে করা হয়। বাইনারি সাইকেল কোনটা, এটা হচ্ছে বাইনারি সাইকেল, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় ড্র করবি, যা যখন ড্র করবি। নেক্সট কী হতে পারে, স্যাচুরেট স্টিম দিয়ে হতে পারে, কী ইউজ করবো ফ্ল্যাশার, কেন সুপার স্টিম তৈরি করতে হবে। নেক্সট কী হতে পারে, সুপার স্টিম, কোনো কিছু দরকারই নেই যে সুপার স্টিমটা উঠছে ডাইরেক্টলি টারবাইনে দেয়, টারবাইন থেকে কন্ডেন্সার, কন্ডেন্সার থেকে ডাইরেক্টলি
মাটির দিকে দিতে হবে, ঠিক আছে। তো এই তিনটে প্রসেস দিয়ে আমরা কী করতে পারি, জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টটা আমরা তৈরি করি। বোঝা গেছে কি বললাম? আমি 2 মিনিট টাইম দিলাম, পুরোটা একটু লিখে নে। তাহলে আমি সুপার হিটেড স্টিম দিয়ে, স্যাচুরেটেড স্টিম দিয়ে আর হট ওয়াটার দিয়ে তোদেরকে নর্মালি বলে দিলাম যে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট কী করে তৈরি করা যেতে পারে, ঠিক আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা কী হচ্ছে, সেটা এই যে বলো না বাইনারি সাইকেলটা, এটা হচ্ছে বাইনারি সাইকেলের দিয়ে পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, যেখানে কী হচ্ছে আলটিমেটলি হট ওয়াটার উঠছে প্রোডাকশন ওয়েল থেকে, সেই হট ওয়াটারটাকে আমরা ইউজ করে কেউ থার্মাল পাওয়ার জেনারেশন করবো, ঠিক আছে। সো একবার আমি এখানে দেখিয়ে দিই, ছবিটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। দেখ প্রোডাকশন ওয়েলটা কী হচ্ছে, যেখান থেকে আমরা প্রোডাকশন ওয়েল দিয়ে আমি আলটিমেটলি এই যে হট ওয়াটারটা, সেই হট ওয়াটারটাকে আমি তুলছি, ঠিক আছে। সেই হট ওয়াটারটাকে আমি কী করলাম, এখান থেকে হিট এক্সচেঞ্জারের মধ্যে দিলাম, ঠিক আছে। সেই হিট এক্সচেঞ্জারের মধ্যে কী করলাম, হিট এক্সচেঞ্জার থেকে আবার আলটিমেটলি ওটা কুলড ওয়াটার হয়ে কোথায় চলে গেলো, ইঞ্জেকশন অয়েল দিয়ে আলটিমেটলি আমাদের ওয়াটার রিজার্ভারে চলে গেলো, আর্থ ওয়াটার রিজার্ভে চলে গেলো। আমি তারপর কী বলেছিলাম তোদেরকে, আমি তারপর বলেছিলাম যে এখানে কী ইউজ করে বাইনারি ফ্লুইড ইউজ করবো। সেই বাইনারি ফ্লুইডটা কী হবে, ডাইরেক্টলি আমার এখান থেকে হিট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে যাবে, যাতে কী হবে ওইটা বাইনারি ফ্লুইডে কী হবে, বাইনারি ফ্লুইডের বয়লিং টেম্পারেচারটা অনেক কম হবে, ওকে। তাতে কী হয়, তাতে ওটা সুপার স্টিমে তৈরি হবে, ঠিক আছে। সুপার স্টিম বা স্যাচুরেটেড স্টিম, এবার কী হলো, এটা গেল, এখানে কি সুপার বা স্যাচুরেট যাই হোক না কেন, আমরা কী হচ্ছে এখানে ফ্ল্যাশিং করছি। এই যে ফ্ল্যাশিংটা একটু আগে দেখালাম, এই সেম ফ্ল্যাশিং যদি স্যাচুরেট স্টিম হয়ে থাকে তাহলে যেন সেটা সুপারহিটে কনভার্ট হয়ে যায়, তাই কী করলাম ওখানে ফ্ল্যাশিং করছি, ঠিক আছে। তারপরে কী করা হলো, এটা হচ্ছে আলটিমেট টারবাইনটা এরকম দেখতে হয়, যেরকম হাতে আঁকতে পারিনি। তারপর দেখ ওই স্টিমটাকে আমরা কী করি, এখানে ছবিতে দেখা যাচ্ছে ডাইরেক্টলি আমি দিয়ে দিচ্ছি তোর হিট এক্সচেঞ্জারে, বাট এভাবে হয় না। ওখানে কী থাকবে, ওখানে আমার একটা নর্মালি কনডেন্সার থাকবে যাতে টারবাইন এফিসিয়েন্সি বাড়ে, আর তারপরে কুলিং টাওয়ার থাকবে, ঠিক আছে। তারপরে সেই স্টিমটাকে আমরা কোথায় দেবো, হিট এক্সচেঞ্জারে দিয়ে আবার সেটাকে আমি পাঠাবো হচ্ছে তোর টারবাইনের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে টোটাল জিনিসটাকে কাজ করে, ওকে। সো আজকের ক্লাস এইটুকুই, ওকে। সো আমার নর্মালি জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট কমপ্লিট হয়ে গেলো। তাহলে আমরা কী কী পড়লাম রিনিউয়েবল এনার্জির মধ্যে, সোলার পাওয়ার প্ল্যান্ট, উইন্ড পাওয়ার প্ল্যান্ট আর জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওকে। নেক্সট দিন আমি তোদেরকে নতুন টপিক দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। থ্যাংক ইউ।